সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে। জি, আমাকে দেখতে পাচ্ছেন কিনা একটু জানাবেন, ঠিকঠাক আছে কিনা। ওকে স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, ভালো আছি। তুষার, হ্যাঁ ভালো আছি আলহামদুলিল্লাহ। ওকে, তো আশা করি মোটামুটি সব কিছুই পরিষ্কারভাবে দেখা যাচ্ছে। তাহলে আমরা মোটামুটি শুরু করতে পারি আমাদের আজকের ক্লাস। আস্তে আস্তে আরও অনেক বেশি যুক্ত হবে। আমি আসলে প্রথমেই আন্তরিকভাবে দুঃখিত যে আপনাদেরকে ক্লাসগুলো আমি রেগুলার নিতে পারতেছি না। আমার আসলে ব্যস্ততা সম্পর্কে আপনারা হয়তো খুব একটা জানেন যে মোটামুটি ঢাকার বাইরে সব ক্লাস থাকে, এবং ক্লাস না থাকলেও ঢাকার ভিতরেও অনেক সময় সন্ধ্যার পরে ক্লাস থাকে, যার কারণে আসলে ক্লাসগুলো রেগুলার নিতে পারি না। ক্লিয়ার দেখা যাচ্ছে? ওকে, দেখা যাচ্ছে। তাহলে জি, যারা সালাম দিচ্ছেন সবার সালাম একসাথে নিয়ে নিলাম। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ওকে, তাহলে আমরা আলোচনায় চলে যাই। আমাদের আজকের টপিকটা হচ্ছে ধ্বনি পরিবর্তন। কি পরিবর্তন? ধ্বনি পরিবর্তন। ধ্বনি পরিবর্তন। ওকে, তাহলে ধ্বনি পরিবর্তন জিনিসটা আসলে কি, এইটা প্রথমে একটু জানবো যে ধ্বনি পরিবর্তন জিনিসটা আসলে কি। ওকে, মানে ধ্বনি পরিবর্তন হচ্ছে একেবারে সাদা মাঠা কথা যদি বলতে যাই, ধ্বনির যখন যেভাবে উচ্চারণ করা দরকার সেভাবে যদি উচ্চারণ না করি তাহলে তখন সেটা ধ্বনি পরিবর্তন হয়ে যায়। ধ্বনি যেভাবে উচ্চারণ করা দরকার সেভাবে আমরা যদি উচ্চারণ না করি তাহলে সেটা হচ্ছে ধ্বনি পরিবর্তন হয়ে যায়। ধ্বনি যেভাবে উচ্চারণ করা দরকার সেভাবে যদি উচ্চারণ না হয়, বিকৃতভাবে যদি উচ্চারণ হয়, তাহলে সেটা হচ্ছে ধ্বনি পরিবর্তন। ফর এক্সাম্পল দেখেন, পানিকে নোয়াখালীর অঞ্চলের মানুষ বলে কি? হানি। হানি, হ্যাঁ। কন্যারে অনেকে বলে কি? কন্যা। কন্যারে অনেকে বলে কি? কন্যা। তাহলে অ্যাকচুয়াল শব্দটা কি? কন্যা। আবার স্কুল শব্দটা হচ্ছে স্কুল, কিন্তু এই স্কুলকে অনেকে বলে স্কুল। কি বলে? স্কুল। তাহলে দেখেন, এই যে ধ্বনিটা আসলে যেভাবে উচ্চারণ করা দরকার সেভাবে উচ্চারিত হয় নাই। পানিকে বানাই দিলাম হানি, কন্যাকে বানাই দিলাম কন্যা, স্কুলকে বানাই দিলাম স্কুল। তাহলে এইরূপ যখন হবে যে আমরা অর্থাৎ যেই শব্দটাকে যেভাবে উচ্চারণ করা দরকার আমরা যদি একদম ওভাবে উচ্চারণ না করে যদি বিকৃতভাবে যদি উচ্চারণ করি, এবং পয়েন্ট টু বি নোটেড যে ধ্বনি পরিবর্তনের ক্ষেত্রে কেবল এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ যে কেবল ধ্বনির পরিবর্তন হবে, অর্থটা সেম থাকবে। যেমন স্কুল বলতে আপনি যেরকম এখানে এরকম একটা ঘরকে বুঝেন যেখানে বাচ্চারা পড়ালেখা করে, স্কুল বলতে আপনি ঠিক একই জিনিসকে বুঝেন। কন্যা যাকে বুঝেন কন্যাও তাকে বুঝেন, পানি যাকে বুঝেন হানিও তাকে বুঝেন। তাহলে জিনিসটা কিন্তু আসলে একই জিনিস। একই জিনিস কি হচ্ছে? একই জিনিসকে বুঝায়, কিন্তু জিনিসটা আসলে ভিন্ন ভিন্ন। একই জিনিসকে বুঝায় কিন্তু আচ্ছা, সিলেটে নাকি মেয়েদের পুরি বলে, এটা কি ধ্বনি পরিবর্তন? এখন সিলেটে যদি মেইন শব্দটা কি আমি তো সেটা জানি না। পুরি কেন বলে? যদি হয় না যে অনেকেই হুরি, মানে নোয়াখালীর মানুষজন পরে হ উচ্চারণ করে, এখন ওরা কোনটা কারণে বলে জানি না। যদি হুরি হয়, হুরি থেকে পুরি, তাহলে ধ্বনি পরিবর্তন হবে। এখন পুরি এইভাবে আসছে। এখন ধ্বনি পরিবর্তন, এটা একটা সুন্দর প্রশ্ন যে ধ্বনি পরিবর্তন হতে হলে কোনো একটা শব্দ থেকে, মূল শব্দ থেকে সেটা ভিন্ন রকম হতে হবে। যেমন পানি থেকে হানি, মূল শব্দ থেকে। এখন পুরি কোথা থেকে আসছে আমি তো জানি না, আমি তো সিলেটের মানুষ না। ওকে, সিরাত বুঝতে পারছো?
আচ্ছা, এখন এই ধ্বনি পরিবর্তনের বেসিক জিনিসটা বোঝা গেল। তাহলে এরকম যখন মূল ধ্বনির উচ্চারণ না করে শব্দটাকে ধ্বনিগতভাবে যখন পরিবর্তন যখন করা হয় তখন সেটাকে বলা হয় কি, সেটা হচ্ছে ধ্বনি পরিবর্তন। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওই তো সিলেটের মানুষজন পাওয়া গেছে। তাহলে আশা করি ধ্বনি পরিবর্তন বিষয়টা ক্লিয়ার, যে ধ্বনি পরিবর্তন জিনিসটা আসলে কি। এখন আমাদেরকে যেটা করতে হবে, এখানে আমরা আসলে কি পড়বো? আমরা পড়বো না যে অন্তর্নিহিতি কাকে বলে, আমরা পড়বো না ব্যঞ্জন বিকৃতি কাকে বলে। আমাদের পরীক্ষাতে আসবে নিচের কোনটি ব্যঞ্জন বিকৃতির উদাহরণ, পরীক্ষাতে আসবে নিচের কোনটি মধ্যস্বরাগমের উদাহরণ, এই টাইপ প্রশ্নগুলো আমাদের পরীক্ষাতে আসবে। কাজে আমরা বেশি কিছু পড়বো না, আমরা অল্প পড়বো, কিন্তু যেগুলো পড়বো সেগুলো আমাদের পরীক্ষার জন্য ইফেক্টিভ জিনিসগুলো পড়বো। ওকে, তাহলে আমরা যদি একটু ধ্বনি পরিবর্তনের দিকে যদি একটু আগাই, আমাদের যে ধ্বনি পরিবর্তন যেটা রয়েছে সেটা আমরা জানি। ধ্বনি পরিবর্তন আমাদেরকে নির্ণয় করতে হবে, কাজে আমরা খালি নির্ণয় করাটা শিখবো। তো আমরা প্রথমেই স্বরাগম নিয়ে একটু আলোচনা করব। কি নিয়ে? স্বরাগম। প্রথমে আমরা স্বরাগম নিয়ে আলোচনা করব। ওকে, তাহলে স্বরাগম জিনিসটা আসলে কি? স্বরাগম মানে হচ্ছে কি স্বরের আগমন। স্বরাগম মানে কি স্বরের আগমন। এটাকে যদি আপনি যদি একটা শব্দ ধরেন, তাহলে এই শব্দটা ধরলে এই শব্দটা তিনটা জায়গায় স্বরের আগমন ঘটবে। যেমন আপনি যদি প্রথমে যদি স্বরের আগমন ঘটে তাহলে সেটাকে বলবেন আদি স্বরাগম, মাঝখানে যদি স্বরের আগমন ঘটে সেটাকে বলবেন মধ্য স্বরাগম, শেষে যদি স্বরের আগমন ঘটে সেটাকে বলবেন অন্ত স্বরাগম। তাহলে এই স্বরাগমও কিন্তু তিন প্রকার। স্বরাগম কত প্রকার? তিন প্রকার। স্বরাগম কত প্রকার? স্বরাগম হচ্ছে তিন প্রকার। এখন আমাদেরকে নির্ণয় করতে হবে যে কোনটা আসলে কোন ধরনের স্বরাগম। আমি প্রথমে লিখলাম যে আদি স্বরাগম, লিখলাম আদি স্বরাগম। আমাকে প্রথমে নির্ণয় করতে হবে আদি স্বরাগম কোনগুলো, আমাকে নির্ণয় করতে হবে মধ্য স্বরাগম কোনগুলো, মধ্য স্বরাগম কোনগুলো, আমাকে নির্ণয় করতে হবে অন্ত স্বরাগম কোনগুলো, অন্ত স্বরাগম। এখন আমি খুব সহজে আপনাদেরকে বলবো, একটু মনোযোগ কানোযোগ দিয়ে শুনেন, তাহলে আপনাদের জন্য এগুলো বুঝতে সুবিধা হবে। আমি যেভাবে বলছি একেবারে সেভাবেই আপনারা বুঝবেন। হ্যাঁ, সেভাবেই আপনারা বুঝবেন, যে যেভাবে বলছি সেভাবেই বুঝবেন। অ্যাডমিশনে আসবে নাকি সবখানেই আসবে, ধ্বনি পরিবর্তন সবখানে আসবে। যারা বিসিএস দিচ্ছেন তাদের জন্য নির্দিষ্ট কোনো সিলেবাস নাই, যারা অ্যাডমিশন দিচ্ছেন তাদের জন্য নির্দিষ্ট কোনো সিলেবাস নেই। পুরো ব্যাকরণ পড়তে হবে, পুরো সাহিত্য পড়তে হবে, শর্টকাট এখন আর সেই যুগ নেই। ওকে, আচ্ছা আসেন, এখন আমরা এটা মেইন যে কথা সেটা হচ্ছে আমরা এখন স্বরাগমটা নির্ণয় করাটা শিখবো। দেখেন, আদি স্বরাগম মানে কি? শব্দের শুরুতে যখন স্বরের আগমন ঘটে তখন সেটা হচ্ছে আদি স্বরাগম। যেমন স্কুল, স্কুল শব্দটা থেকে যখন আমি স্কুল যখন বলি তখন খেয়াল করে দেখেন, এই যে স্কুল স্কুলের জায়গায় ফিক্সড আছে, এই স্কুল এখানে যেভাবে আছে সেম টু সেম এখানেও ঠিক সেভাবে আছে, খালি শব্দের শুরুতে এখানে একটা ঈশ্বর যুক্ত হয়েছে। শব্দের শুরুতে এখানে কি হয়েছে? একটা ইকার, ইকার ইকার নতুন করে আসছে। তাহলে এই ইকারটা কোথায় আসছে ভাইয়া? শব্দের শুরুতে আসছে। তাহলে শব্দের শুরুতে যদি আসে সেটা হচ্ছে আদি স্বরাগম। খেয়াল করে দেখেন, স্ত্রী, স্ত্রী ওয়াইফ, সেখান থেকে যখন বলি স্ত্রী, স্ত্রী, তাহলে দেখেন কি হচ্ছে, কি হচ্ছে? তাহলে আগে আসছে, শর্টটা আগে আসছে, শর্টটা কি আসছে? আগে আসছে। তাহলে আগে যদি আসে তাহলে সেটা হচ্ছে। এখন এখানে দেখেন, এই স্ত্রী বলতে আপনি কিন্তু আয়রন মেশিনকে বুঝাতে পারেন, কথা সেটা না। কথা হচ্ছে, আমার কথা হচ্ছে ধ্বনিগত পরিবর্তন হচ্ছে কিনা। স্ত্রীকে অনেকে স্ত্রী বলে, তার মানে স্ত্রীকে যখন আপনি স্ত্রী বলেন তখন সেটা কিন্তু আসলে ধ্বনির পরিবর্তন হচ্ছে, কি হচ্ছে? ধ্বনির পরিবর্তন হয়ে যাচ্ছে। তাহলে কোন জায়গাতে আসতেছে শর্টটা? নতুন করে শুরুতে আসতেছে। স্পর্ধা যখন বলি, স্পর্ধা, স্পর্ধা থেকে শব্দটা যখন হয়ে যায় আস্পর্ধা, তোর আস্পর্ধা তো কম না? তাহলে দেখেন এই যে আকারটা নতুন করে শুরুতে আসছে, তাহলে শুরুতে আসলে সেটা হচ্ছে আদি স্বরাগম। শুরুতে আসলে সেটা কি? শুরুতে আসলে সেটা হচ্ছে আদি স্বরাগম। শুরুতে আসলে সেটা হচ্ছে আদি স্বরাগম। এবার দেখেন মাঝখানে যদি আসে তাহলে সেটা হচ্ছে মধ্য স্বরাগম। যেমন খেয়াল করে দেখেন, আজ থেকে যখন আমি বলবো আজ, আজ থেকে যখন হয়ে যাবে আইজ, আজ থেকে আইজ, তখন দেখেন শব্দের মাঝখানে নতুন করে কি আসছে? শব্দের মাঝখানে নতুন করে স্বর আসছে, শব্দের মাঝখানে নতুন করে স্বর আসছে। চাল থেকে যখন আমি বলবো চাল, চাল থেকে যখন আমি বলবো চাউল, তখন দেখেন এই উকার, এই রসুকার নতুন করে কোথায় আসছে? মাঝখানে আসছে। চার থেকে যখন আমরা বলবো চাইর, তখন দেখেন চাইর, এই যে ইকার মাঝখানে আসছে।
তাহলে মাঝখানে আসলে সেটা হচ্ছে মধ্য স্বরাগম। মাঝখানে আসলে সেটা কি? মাঝখানে আসলে সেটা হচ্ছে মধ্য স্বরাগম। এই মধ্য স্বরাগমের জন্য আমাদের জন্য সবচেয়ে বেশি যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে মধ্য স্বরাগমের আরো দুইটা নাম রয়েছে। একটা হচ্ছে বিপ্রকর্ষ আর একটা হচ্ছে স্বরভক্তি। মধ্য স্বরাগমের আরো নাম কি? দুইটা নাম, একটা হচ্ছে বিপ্রকর্ষ আর একটা হচ্ছে স্বরভক্তি। একটা হচ্ছে বিপ্রকর্ষ আর একটা হচ্ছে স্বরভক্তি। একটা হচ্ছে বিপ্রকর্ষ আর একটা হচ্ছে স্বরভক্তি। ওকে ওকে, এখন আসেন, যেমন 30 যখন বলি, 30 শব্দ থেকে যখন হয়ে যায় 30, তখন এই যে দেখেন এখানে রফালা মানে এখানে র, এখানে ত, এখানে মানে ত, এখানে তালে বসো, এখানে মানে তালে বসো, এখানে ইকার, এখানে ইকার। তাহলে দেখেন এই যে ইকারটা আছে এটা কিন্তু নতুন করে আসছে, ইকারটা নতুন করে। এবং কোথায় আসছে? সেটা শব্দের মাঝখানে। তাহলে শব্দের মাঝখানে আসছে, তার মানে এটা হচ্ছে মধ্য স্বরাগমের উদাহরণ। এটা কোন স্বরাগমের উদাহরণ? এটা হচ্ছে মধ্য স্বরাগমের উদাহরণ। ধর্ম থেকে ধরম, ধর্ম থেকে ধরম, খেয়াল করে দেখেন, ধর্ম যখন বলি ধর্ম, 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 ধরম যখন বলি ধর্ম, এখানে কিন্তু মাঝখানে এই রেফের সাথে কিন্তু কোনো স্বরেয় নেই। আমরা জানি ব্যঞ্জনের সাথে স্বরেয় থাকে, কিন্তু ধরম যখন বলি তখন এই যে স্বরের সাথে একটা অ উচ্চারিত হয়ে যায়, তাহলে সেই স্বরেয়টা নতুন করে মাঝখানে আসছে। বুঝা গেল? ধর্ম বদ্যাক্ষর, কিন্তু ধরম ধরম রয়ের সাথে একটা স্বরেয় উচ্চারিত হয়ে যায়, তাহলে এটা হচ্ছে কি? এটা হচ্ছে মধ্য স্বরাগম। গুরুত্বপূর্ণ হচ্ছে মধ্য স্বরাগমের আরো দুটো নাম, একটা হচ্ছে বিপ্রকর্ষ আর একটা হচ্ছে কি? স্বরভক্তি। একটা হচ্ছে বিপ্রকর্ষ আর একটা হচ্ছে স্বরভক্তি। একটা হচ্ছে বিপ্রকর্ষ আর একটা হচ্ছে কি? স্বরভক্তি। খেয়াল করে দেখেন, রত্ন থেকে যখন বলবো রতন, রত্ন, সেখান থেকে যখন বলবো রতন, তাহলে খেয়াল করে দেখেন রত্ন, এই যে আপনি একটু ভাঙেন রত্ন, এরকমই তো রত্ন। তাহলে দেখেন এই যে এখানে কিন্তু একটা হসন্ত, রত্ন, এখানে একটা হসন্ত আছে। আমি বর্ণ বিশ্লেষণ করে বুঝাচ্ছি না, বর্ণ বিশ্লেষণ করে বোঝানো অনেক ডিফিকাল্ট, তো আমি সহজে বুঝাচ্ছি। রত্ন, কিন্তু রতন যখন বলেন তখন এই যে তয়ের সাথে কিন্তু একটা স্বরে উচ্চারিত হয়ে যায়, তখন কিন্তু এখানে আর হসন্তটা কিন্তু থাকে না। রতন, এই যে তয়ের সাথে একটা স্বরেয় আছে, তাহলে স্বরেয়টা কোথায় আসলো? মাঝখানে আসলো। এই কারণে এটাকে বলা হয় বিপ্রকর্ষ বা স্বরভক্তি। এটাকে বলা হয় বিপ্রকর্ষ বা এটাকে বলা হয় স্বরভক্তি। ওকে, বুঝা গেল? আচ্ছা, এবার আসেন অন্তঃস্বরাগম জিনিসটা কি? যখন মাঝখানে যখন স্বরের আগমন যখন ঘটবে তখন সেটাকে বলা হয়, সেটা হচ্ছে অন্তঃস্বরাগম। মাঝখানে যখন স্বরের আগমন যখন ঘটে তখন সেটাকে আমরা বলি, সেটা হচ্ছে অন্তঃস্বরাগম। মাঝখানে যখন স্বরের আগমন যখন ঘটে তখন সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা বলি অন্তঃস্বরাগম। ওকে, সরি, মাঝখানে যখন স্বরের আগমন ঘটে সেটাকে আমরা বলি বিপ্রকর্ষ বা স্বরভক্তি। শেষে যখন স্বরের আগমন ঘটে তখন সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা বলি অন্তঃস্বরাগম। এখন আসেন অন্তঃস্বরাগম কি। যেমন খুব ভালো করে খেয়াল করেন, অন্তঃস্বরাগম, আগে নামটা বুঝেন। শেষে স্বরের আগমন ঘটবে। অন্ত মানে কি? শেষে। আগমন মানে কি? শেষে স্বরের আগমন। যেমন দিশ, তোর কোনো দিশ নাই, দিশ থেকে দিশা, এই যে দিশ থেকে যখন দিশা বলি তখন এই যে এখানে আকার নাই, শেষে এখানে একটা আকার নতুন করে যুক্ত হয়েছে, এখানে একটা আকার কি হয়েছে? নতুন করে যুক্ত হয়েছে। এখন যুক্ত যে হয়েছে কোথায় হয়েছে? শেষে হয়েছে। বেঞ্চ থেকে যখন বলি বেঞ্চি, বেঞ্চ থেকে যখন বলি বেঞ্চি, তখন খেয়াল করে দেখেন এখানে ইকারটা শেষে নতুন করে আসছে। তাহলে ইকারটা যেহেতু শেষে নতুন করে আসছে, তাই ইকারটা কোথায় আসছে? শেষে আসছে। সত্য থেকে যখন বলি সত্যি, সত্য থেকে যখন বলি সত্যি, সত্য থেকে সত্যি, তাহলে খেয়াল করে দেখেন এই যে ইকারটা দেখেন মনে হচ্ছে যে মাঝখানে আছে, কিন্তু ইকারের উচ্চারণ আমরা জানি যে সবসময় কোথায় হয়? শেষ হয়। সত্যি, এই যে তি, তয় শেষে ইকারটা আসছে, তাহলে এটা হচ্ছে কি? শেষে আসছে। তাহলে এগুলো হচ্ছে আমাদের স্বরাগমের উদাহরণ, যে স্বরের আগমন যদি শুরুতে ঘটে সেটা হচ্ছে আদি স্বরাগম, স্বরের আগমন যদি মাঝে ঘটে সেটা হচ্ছে মধ্য স্বরাগম, স্বরের আগমন যদি শেষে ঘটে সেটা হচ্ছে অন্তঃস্বরাগম। ওকে, এই হচ্ছে আমাদের স্বরের আগমন সম্পর্কিত কথা। এটা হচ্ছে আমাদের স্বরের আগমন সম্পর্কিত কথা। আবার আর একটু বলেন, বিপ্রকর্ষ আর স্বরভক্তি সব মাথার উপর দিয়ে যাচ্ছে, ইন্নালিল্লাহ, কি বলেন? কি বলেন? এটা তো মাথার উপর দিয়ে যাওয়ার মতো জিনিসই না। ওকে, আমি আবার বলছি, দেখেন আদি স্বরাগম, স্কুল থেকে স্কুল যখন বলি তখন এই যে ই স্বরটা, স্কুল থেকে স্কুল, স্কুল এটা হচ্ছে মূল শব্দ। এখানে যখন স্কুল যখন বলি তখন এই যে ইকার, এই ই স্বরটা শব্দ কোথায় আসছে? নতুন করে শুরুতে আসছে। এখানে কিন্তু এই ইকারটা নাই, তাহলে শুরুতে আসছে, তার মানে এটা হচ্ছে শুরুতে এলে সেটা হচ্ছে আদি স্বরাগম। মানে এই ইকার ইটা শুরুতে এটার আগমন করছে, তাই এটাকে বলা হয় এটা হচ্ছে আদি স্বরাগম। মধ্য স্বরাগম কি? মধ্য স্বরাগমের আরেকটা নাম হচ্ছে বিপ্রকর্ষ বা স্বরভক্তি। মধ্য স্বরাগমের আরেকটা নাম বিপ্রকর্ষ বা স্বরভক্তি। আজ থেকে আইজ যখন বলি, আজ থেকে আইজ,
তাহলে দেখেন আজ এই সরেয়ার জায়গায় আসছে, জয়ের জায়গায় আসছে, মাঝখান দিয়ে একটা ইকার নতুন করে ঢুকছে। তাহলে দেখেন এটা যেহেতু মাঝখানে ঢুকছে তাই এটাকে বলা হয় এটা হচ্ছে মধ্য স্বরাগম। রত্ন থেকে রত্ন, রত্ন রত্ন রত্ন, দেখেন রত্ন মানে তো এর সাথে কোনো স্বরেও কিন্তু নাই। স্বরেও যদি থাকতো তাহলে আপনি সেটাকে বলতেন রতন, রত, কিন্তু রত্ন রত্ন, কিন্তু রতন যখন বলেন তখন রতন, এই যে তয়ের সাথে একটা স্বরেও আছে, তার মানে সেটা মাঝখানে আছে, এই কারণে এটাকে বলছে মধ্য স্বরাগম। অন্তঃস্বরাগম মানে কি দিশ থেকে দিশা, দিশ সেখান থেকে দিশা, তাহলে আকারটা শেষে নতুন করে আসছে। বেঞ্চ থেকে বেঞ্চি, ইকারটা শেষে নতুন করে আসছে। মনে রাখবেন ইকার সবসময় বসে আগে কিন্তু উচ্চারিত হয় পরে, বেঞ্চি ইটা শেষে আসছে। বুঝতে পারছেন? এই হচ্ছে আমাদের মোটামুটি মধ্য স্বরাগম সম্পর্কিত বা স্বরাগম সম্পর্কিত কথা। এখন স্বরাগমেরই ঠিক বিপরীত জিনিস, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে স্বরলোপ। স্বরাগমের ঠিক বিপরীত হচ্ছে কি স্বরলোপ। স্বরাগমে স্বর কি করে, স্বরাগমে স্বরের আগমন হয়। স্বরলোপ যখন হবে তখন স্বরলোপে এই স্বরলোপে কি হবে, স্বরের লোপ হবে। এই যে স্বরলোপটা হবে, এই স্বরলোপটা তিনটা জায়গাতে হয় আগের মতো। তাহলে আমরা প্রথমে যেটাকে বললাম সেটা হচ্ছে আদি স্বরাগম, এখন আমরা এটাকে বলবো এটা হচ্ছে আদি স্বরলোপ। এটাকে আমরা কি বলবো, এটা হচ্ছে আদি স্বরলোপ। তাহলে তেমনি ভাবে মধ্য স্বরলোপ হবে, মধ্য স্বরলোপ। এরপর দেখেন এটাকে শেষে যেটাকে, এটাকে আমরা বলবো এটা হচ্ছে অন্ত স্বরলোপ, এটাকে আমরা বলবো এটা হচ্ছে অন্ত স্বরলোপ। এই হচ্ছে আমাদের মোটামুটি যে স্বরলোপ সম্পর্কিত। এখন স্বরাগমে যেটা হয়, স্বরাগমে বিপকর্ষ আর স্বরভক্তি বলেন, বুঝলাম না। বিপ্রকর্ষ আর স্বরভক্তি হচ্ছে মধ্য স্বরাগমের একটা উদাহরণ। মধ্য স্বরাগমের অপর নাম হচ্ছে বিপকর্ষ আর হচ্ছে স্বরভক্তি। এখন তুমি কোন উদাহরণটা বুঝো নাই, আতিফা আয়াতি, তুমি কোন উদাহরণটা বুঝো নাই সেটা আমাকে বলো, আমি তোমাকে সেটা বুঝিয়ে দেওয়ার জন্য চেষ্টা করবো। কোন উদাহরণ বুঝো নাই সেটা বলবা, হ্যাঁ, যে আমি এই উদাহরণটা বুঝি নাই। একেবারে সব তো বুঝে না এমন তো না। তাহলে স্বরলোপ হচ্ছে কি, স্বরের লোপ হবে। এখন যদি আদি স্বরলোপ মানে কি, আদি থেকে একটা স্বর উদাও হয়ে যাবে, আদি থেকে একটা স্বরের লোপ, লোপ মানে হচ্ছে বাদ পড়ে যাওয়া। তাহলে আদি থেকে স্বরের লোপ বা লোপ পাবে সেটা হচ্ছে আদি স্বরলোপ। মাঝখান থেকে স্বরের লোপ পাবে সেটা হচ্ছে মধ্য স্বরলোপ। এরপর অন্ত মানে শেষ থেকে স্বরের লোপ পাবে সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে অন্ত স্বরলোপ। সেটা কিলো, সেটা হচ্ছে অন্ত স্বরলোপ। এবার আসো আমরা একটা উদাহরণ দিয়ে ব্যাপারটা একটু বোঝানোর চেষ্টা করি। যেমন স্বরলোপের ক্ষেত্রে আমরা যদি দেখি যে কি জানি বলতেছিলাম, আদি স্বরলোপ। আদি স্বরলোপ হচ্ছে যখন যখন তুমি দেখবা যে শুরুতে থেকে কি পাচ্ছে, শুরুতে থেকে স্বর লোপ পাচ্ছে। যেমন খেয়াল করে দেখো, আমি যদি বলি আলাবু থেকে লাবু, আলাবু থেকে লাবু, আলাবু থেকে লাবু, সেখান থেকে হয়ে গেল লাবু। তাহলে দেখো এই যে এখানে একটা আসর এখানে ছিল, কিন্তু এখানে কিন্তু সেই আসরটা নাই, তার মানে আসর লোপ পাইছে। এখন লোপ যদি পায় তাহলে দেখতে হবে সেটা কোথা থেকে লোপ পাইছে। লোপ পাইছে আদি থেকে, এই যে এটা শুরুতে বসে আছে না, শুরুতে, তাহলে শুরু থেকে লোপ পাইছে। এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমার আদি স্বরলোপ। উধার থেকে যখন আমি বলি ধার, উধার থেকে যখন আমি বলি ধার, তখন খেয়াল করে দেখো এই যে এখানে উটা আছে না, এই উটা কিন্তু এখানে কিন্তু নাই, তার মানে শুরু থেকে শেষ, শুরু থেকে সে লোপ পাইছে। তো এই কারণে এটাকে বলছে এটা হচ্ছে আদি স্বরলোপ। এই কারণে এটাকে কি বলছি, এটা হচ্ছে আদি স্বরলোপ। এবার আসো মধ্য স্বরলোপ কি, মাঝখান থেকে যখন স্বরের যখন লোপ পাবে সেটা হচ্ছে মধ্য স্বরলোপ। যেমন খেয়াল করে দেখি, জানালা যখন বলি জানালা, জানালা থেকে শব্দটা যখন হয়ে যায় জানলা, তখন এই যে এখানে নয়ের সাথে যে আকারটা আছে এই আকারটা এখানে কিন্তু নাই। তাহলে মাঝখান থেকে আকারটা লোপ পাইছে, মানে মাঝখান থেকে আসর লোপ পাইছে, তার মানে সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আমার মধ্য স্বরলোপ। মাঝখান থেকে আসর লোপ পাইছে সেটা হচ্ছে আমার মধ্য স্বরলোপ। আমি যদি বলি গামোছা থেকে গামছা, কি বললাম, গামোছা, গামোছা থেকে যখন বলি গামছা, তখন এই যে গামোছা এখানে ওকার আছে কিন্তু এখানে সেই ওকারটা নাই, তাহলে মাঝখান থেকে ওকার লোপ পাইছে, তার মানে সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আমার মধ্য স্বরলোপ। সেটা হচ্ছে আমার কি, সেটা হচ্ছে আমার মধ্য স্বরলোপ। যদি বলি বসতি, বসতি এটার উচ্চারণ হচ্ছে বসতি, কিন্তু যখন আমি বলবো বসতি, বসতি, তখন এখানে একটা হসন্ত চলে আসবে বসতি, তাহলে বস, এই যে শয়ের সাথে একটা ও আছে বস, কিন্তু এখানে বসতি, শয়ের সাথে এখানে কোনো স্বরেও নাই, তাহলে এখানে মাঝখান থেকে স্বরেওটা লোপ পাইছে। এই কারণে আমরা এটাকে বলছি এটা হচ্ছে মধ্য স্বরলোপ। এই কারণে আমরা এটাকে বলছি কি, এটা হচ্ছে মধ্য স্বরলোপ, এটা হচ্ছে আমাদের মধ্য স্বরলোপ। হ্যাঁ সুন্দর বলছো তানজিলা, তানজিলা খুব ভালো মেয়ে।
তান্নি, তানজিলা তান্নি, খুব ভালো মেয়ে, সে সবগুলো লিখে দেয়। স্বরাগমে যোগ হবে আর স্বরলোপে বিয়োগ হবে, বিপ্রকর্ষ আর স্বরভক্তি মধ্য স্বরাগমের অপর্ণা। সে খুব ভালো মেয়ে, সে খুব ভালো জামাই পাবে, আমরা দোয়া করে দিলাম। তাহলে মধ্য স্বরলোপটা বোঝা গেল, এই হচ্ছে আমাদের মধ্য স্বরলোপ। এখন আসি অন্ত স্বরলোপ জিনিসটা কি। অন্ত স্বরলোপ মানে কি? তাহলে শেষ থেকে যদি স্বরলোপ পাই তাহলে সেটা হবে কি? সেটা হবে অন্ত স্বরলোপ। শেষ থেকে স্বরলোপ সেটা হচ্ছে 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 কি? অন্ত স্বরলোপ। আসি আমরা একটু দেখি, যেমন খেয়াল করে দেখি, আশা থেকে আশ, আশা থেকে আশ। তাহলে এখানে আশা থেকে যখন আশ যখন বলছি তখন এখানে আকারটা এখানে নাই, তাহলে আকারটা আছে শেষে, শেষ থেকে এখানে গিয়ে উদাও হয়ে গেছে। তাহলে শেষ থেকে উদাও হয়ে গেছে মানে সে শেষ থেকে চলে গেছে। শেষ থেকে চলে গেলে সেটা হচ্ছে অন্ত স্বরলোপ। শেষ থেকে চলে গেলে কি? সেটা হচ্ছে অন্ত স্বরলোপ। দুষ্টু বললাম, যা দুষ্টু, তাহলে যে দুষ্টু যখন বলি সেখান থেকে যখন হয়ে যায় দুষ্ট, তখন এই যে এখানে উকারটা শেষ আছে কিন্তু এখানে সেই উকারটা নাই। তাহলে উকারটা কোথা থেকে লোপ পাইছে? শেষ থেকে লোপ পাইছে। শেষ থেকে লোপ পেয়েছে, তার মানে সেটা হচ্ছে আমার অন্ত স্বরলোপ। রাতি থেকে যখন বলি রাত, রাতি, রাতি থেকে যখন বলি রাত, তখন দেখেন রাতি তয়ের পর একটা ঈশ্বর আছে কিন্তু এই ঈশ্বরটা এখানে এসে লোপ পাইছে, দ্যাটস মিন শেষ থেকে লোপ পাইছে, তাহলে এটা হচ্ছে অন্ত স্বরল লোপ। তাহলে প্রথম থেকে সরল লোপ, আদি সরল লোপ, প্রথম থেকে মাঝখান থেকে সরল লোপ, মধ্য সরল লোপ, শেষ থেকে সরল লোপ, অন্ত সরল লোপ। প্রথম থেকে স্বরের আগমন, আদি স্বরাগম, মাঝখান থেকে মাঝখানে স্বরের আগমন, মধ্য স্বরাগম, শেষে স্বরের আগমন, অন্ত স্বরাগম। স্বরাগম আর সরল লোপ খুবই সহজ, একটা আরেকটার খালি বিপরীত। একটা আরেকটার কি? একটা আরেকটার বিপরীত। একটা আরেকটার বিপরীত, বুঝা গেল? হ্যাঁ, সিরাত সে অবশ্যই আমাদেরকে বিয়ের দাওয়াত দিবে, ব্যাপার না। তাহলে এইটা হচ্ছে আমার কি? এগুলো হচ্ছে আমাদের সরল স্বরাগম সম্পর্কিত কথা। হ্যাঁ, এবার আমরা একটু দেখি, আমরা একটু দেখবো যে অবিশ্রুতি জিনিসটা আসলে কি। কি অবিশ্রুতি? অবিশ্রুতি খুবই সহজ, আমি একটু বলি, আপনারা একটু শুনেন। অবিশ্রুতি জিনিসটা আসলে কি? অবিশ্রুতি হচ্ছে, যদি আমরা কখনো দেখি, অবিশ্রুতি হচ্ছে আচ্ছা আমার এখানে তো লাইনটা চলে গেছে ওয়াইফাই, কমেন্টগুলো আর দেখতে পাচ্ছি না। ঠিক আছে, এবার আসেন অবিশ্রুতি জিনিসটা কি। অবিশ্রুতি আমি যদি বলি একদম সহজ কথা, যে অবিশ্রুতি হচ্ছে, যেটা বলি খুব ভালো করে শুনেন, অবিশ্রুতি হচ্ছে যদি আপনি কখনো দেখেন ইয়া প্রত্যয় এবং উয়া প্রত্যয় যুক্ত, ইয়া প্রত্যয় এবং উয়া প্রত্যয় যুক্ত বড় শব্দগুলো কখনো ছোট হয়ে গেছে। ইয়া এবং উয়া প্রত্যয় যুক্ত শব্দগুলো কখনো যদি দেখেন ছোট হয়ে গেছে, কি হয়ে গেছে? ছোট হয়ে গেছে। ছোট হয়ে গেলে সেগুলোকে আমরা বলছি সেগুলো হচ্ছে অবিশ্রুতি। ছোট হয়ে গেলে সেগুলোকে আমরা বলছি কি? সেগুলো হচ্ছে অবিশ্রুতি। সেগুলোকে আমরা বলছি সেগুলো হচ্ছে অবিশ্রুতি। ইয়া এবং উয়া প্রত্যয় যুক্ত বড় শব্দগুলো যখন ছোট হয়ে যাবে সেগুলো হয়ে যাবে অবিশ্রুতি। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে সাধারণত এই সকল ক্ষেত্রে দেখা যায় যে সাধু থেকে চলিত হয়ে যায়। সাধু থেকে কি হয়ে যায়? চলিত হয়ে যায়, মানে সাধু ভাষার শব্দ থেকে চলিত ভাষার শব্দ হয়ে যায়। যেমন আমরা বলি যে শুনিয়া, আমরা কি বলি? শুনিয়া। তাহলে শুনিয়া যখন বলি, এই শুনিয়া এটা হচ্ছে কি? সাধু ভাষার শব্দ। কিন্তু শুনে যখন বলি তখন কি? শুনে। হ্যাঁ, শুনে যখন বলি তখন এটা হচ্ছে চলিত ভাষার শব্দ। তাহলে দেখেন শুনিয়া, এই যে ইয়া প্রত্যয় আছে, ইয়া প্রত্যয় যুক্ত বড় শব্দটা ছোট শব্দ হয়ে গেছে। এটা হচ্ছে বড় শব্দ, এটা থেকে আমার ছোট শব্দ হয়ে গেছে। এটা হচ্ছে, এটা থেকে আমার কি হয়েছে? ছোট শব্দ হয়ে গেছে। বলিয়া যখন বলবো, বলিয়া, বলিয়া থেকে বলে যখন বলবো, বলিয়া থেকে বলে। করিয়া থেকে, করিয়া থেকে করে। তাহলে যে ইয়া প্রত্যয় যুক্ত, মাসুয়া থেকে, মাসুয়া, মাসুয়া থেকে মেছে। তাহলে দেখেন বড় শব্দগুলো, এই যে মাসুয়া মানে কি? উয়া। মাসুয়া থেকে মেছো, মাছুয়া থেকে মেছো, তাহলে উয়া প্রত্যয়যুক্ত বড় শব্দ ছোট হয়ে গেছে, মেছো। বুঝতে পারছে?
এইটা হচ্ছে আমাদের মোটামুটি অভিশ্রুতি। এইটা জানলে আমাদের মোটামুটি অভিশ্রুতি সংক্রান্ত সবগুলো ব্যাপার কিন্তু শেষ। এটা জানলে আমাদের মোটামুটি অভিশ্রুতি সম্পর্কিত সবগুলো ব্যাপার শেষ। এবং এখান থেকে আমরা কিন্তু হুবহু কমন কিন্তু পেয়ে যাব। হুবহু কমন কি করব? হুবহু কমন পাবো। এবার আসেন আমরা একটা একটা করে শিখছি। আমরা এখন যেটা শিখবো সেটা হচ্ছে আমরা শিখবো স্বরসঙ্গতি। কি সঙ্গতি? স্বরসঙ্গতি। আচ্ছা, এখন আগে জানতে হবে যে স্বরসঙ্গতি জিনিসটা আসলে কি। কি লিখবো আমরা সবাই খাতা একটু লিখি, স্বরসঙ্গতি। আচ্ছা, প্রথমেই জানবো যে স্বরসঙ্গতি জিনিসটা আসলে কি। স্বরসঙ্গতি, ওকে। তাহলে স্বরসঙ্গতি হচ্ছে যখন আমরা দেখব যে মানে বইতে এমন সংজ্ঞা দেওয়া যে একটি স্বরধ্বনির প্রভাবে অপর স্বরধ্বনির পরিবর্তন ঘটলে সেটা হচ্ছে স্বরসঙ্গতি। কিন্তু বই পড়ে আসলে বোঝার কোনো উপায় নাই যে কিভাবে নির্ণয় করতে হয়। এখানে আমরা শর্টকাটে শিখবো। একটা হচ্ছে প্রগত স্বরসঙ্গতি। লেখেন প্রগত স্বরসঙ্গতি, লেখেন প্রগত স্বরসঙ্গতি, প্রগত স্বরসঙ্গতি, স্বরসঙ্গতি, প্রগত স্বরসঙ্গতি। তারপর লেখেন মধ্যগত স্বরসঙ্গতি, মধ্যগত স্বরসঙ্গতি। এরপর লেখেন পরাগত স্বরসঙ্গতি, পরাগত স্বরসঙ্গতি, পরাগত স্বরসঙ্গতি। তাহলে প্রগত স্বরসঙ্গতি, মধ্যগত স্বরসঙ্গতি, পরাগত স্বরসঙ্গতি। আরেকটা রয়েছে সেটা হচ্ছে অন্যান্য স্বরসঙ্গতি, অন্যান্য স্বরসঙ্গতি, অন্যান্য স্বরসঙ্গতি, অন্যান্য স্বরসঙ্গতি। এই হচ্ছে আমাদের স্বরসঙ্গতির প্রকার। এখন এই জায়গাগুলোতে আমাদের সবচেয়ে বেশি ঝামেলা হয়। ধ্বনি পরিবর্তনে স্টুডেন্টদের সবচেয়ে বেশি ঝামেলা হয় স্বরসঙ্গতিতে। এবং ইনশাল্লাহ আজকে আপনাদেরকে আমি এটা দেখিয়ে দেওয়ার পরে আপনাদের স্বরসঙ্গতিতে আর কখনো কোনো ঝামেলা হবে না। আর কখনো কোনো ঝামেলা হবে না। খালি মনোযোগ দিয়ে ক্লাসটা করেন। প্রথমত আমাকে বুঝতে হবে ভাই প্রগত জিনিসটা কি। প্রথমত আমাকে বুঝতে হবে প্রগত জিনিসটা কি, পরাগত জিনিসটা কি। মধ্যগত আমরা বুঝলাম যে মাঝখানে কিছু একটা হইতেছে। হ্যাঁ, আগে বুঝতে হবে প্রগত কি, পরাগত কি। এরপর বুঝতে হবে স্বরসঙ্গতি জিনিসটা আসলে কি। স্বরসঙ্গতির সহজ কথা হচ্ছে স্বরসঙ্গতিতে স্বরের সংখ্যা সবসময় ফিক্সড থাকে। লেখেন স্বরসঙ্গতিতে স্বরের সংখ্যা সবসময় ফিক্সড। স্বরের সংখ্যা সবসময়, স্বরের সংখ্যা ফিক্সড, স্বরের সংখ্যা ফিক্সড। মানে যেটা যতটা স্বর থাকবে এদিকে যদি আমার 4টা স্বর থাকে ওই দিকেও ঠিক 4টা স্বরই থাকবে। লেখেন কেবল স্বরের পরিবর্তন, কেবল স্বরের পরিবর্তন, কেবল স্বরের পরিবর্তন। এটা কিন্তু আমার কথা, হ্যাঁ, এটা কিন্তু বইয়ের কথা না। এইভাবে রিটেনে লিখলে কিন্তু মার্ক পাবেন না। স্বরসঙ্গতি কি? স্বরের সংখ্যা ফিক্সড, কেবল স্বরের পরিবর্তন। স্বরের সংখ্যা ফিক্সড, কেবল স্বরের পরিবর্তন। এবার খেয়াল করেন প্রগত মানে হচ্ছে, প্রগত মানে হচ্ছে লেখেন প্র মানে প্রথম, প্র মানে কি প্রথম, এখানে পরিবর্তন হবে শেষে। প্রগততে পরিবর্তন হবে কিসে ভাইয়া? শেষে। প্র মানে প্রথম, প্রগততে পরিবর্তন হবে শেষে। পরা মানে শেষে, পরাগততে পরিবর্তন হবে শুরুতে, পরাগততে পরিবর্তন হবে শুরুতে। প্রগত প্রথম, প্রথমে আগত প্রথম, তাহলে পরিবর্তন হবে শেষে। পরাগত, পরাগত মানে কি শুরুতে। পরাগত, পরা মানে শেষে, তার মানে পরিবর্তন হবে শুরুতে শেষ। মধ্যগত মানে কি? মানে মাঝখানে যখন পরিবর্তন হবে তখন সেগুলোকে আমরা বলবো সেগুলো হচ্ছে মধ্যগত। মাঝখানে পরিবর্তন হলে সেগুলো হচ্ছে কি? মধ্যগত। এই আজকে নেটওয়ার্ক এমন ইয়ে করতেছে কেন? আপনাদের কমেন্টগুলো আমি দেখতেছি না। হ্যাঁ, আমার একটু ওকে। এবার আমরা একটু ব্যাপারটা একটু বুঝি। প্রগত স্বরসঙ্গতি খেয়াল করে দেখেন, যেমন আমি যদি বলি যে মূলা, খেয়াল করে দেখেন মূলা, মূলা, মূল থেকে শব্দটা যখন হয়ে যায় মূলো, তখন খেয়াল করে দেখেন মূলা থেকে মূলো। তাহলে দেখেন এই যে এখানে উকার, এখানে উকার ঠিক আছে, কিন্তু এখানে আকার, এখানে এসে ওকার হয়ে গেছে। এখানে আকার, এখানে এসে ওকার হয়ে গেছে, হয় নাই? এখানে হচ্ছে আকার, এখানে হয়ে গেছে কি ওকার। তাহলে দেখেন শেষে পরিবর্তন হয়েছে। শিকা থেকে যখন আমি বলবো শিকা, শিকা থেকে যখন আমি বলবো শিকো, তখন দেখেন ওই যে এখানে আকার, এখানে এসে ওকার হয়ে গেছে। তাহলে পরিবর্তনটা কোথায় হচ্ছে? শেষে হচ্ছে। পরিবর্তনটা কোথায় হচ্ছে? শেষ হচ্ছে। হ্যাঁ, যদি বলি বুড়া, খেয়াল করে দেখেন বুড়া, বুড়া থেকে যখন আমি বলবো বুড়ো, তখন এই যে এখানে আকার, এখানে এসে ওকার হয়ে গেছে। তাহলে প্রগত মানে কি? শেষে পরিবর্তন হবে। এবার আসেন মধ্যগত মানে কি? মধ্যগত মানে হচ্ছে মাঝখানে যখন পরিবর্তন হবে। যেমন খেয়াল করেন বিলাতি, 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 বিলাতি থেকে যখন আমি বলবো বিলিতি, তখন খেয়াল করে দেখেন এই যে এখানে ইকার, এখানে ইকার ঠিক আছে, এখানে শেষের ইকার, শেষের ইকার ঠিক আছে, কিন্তু মাঝখানের আকারটা এখানে হয়ে গেছে ইকার।
মাঝখানে আকারটা কি হয়ে গেছে ইকার, তাহলে মাঝখানে পরিবর্তন হয়েছে। এখন মাঝখানে যদি পরিবর্তন হয় তাহলে সেটাকে আমরা বলছি সেটা হচ্ছে মধ্যগত স্বরসংগতি। তেমনি ভাবে খেয়াল করে দেখেন, আমি যদি বলি জিলাপি, জিলাপি থেকে আমি যখন বলবো জিলিপি, তখন খেয়াল করে দেখেন এই যে শেষ প্রথম ইকার ইকার আছে, শেষের ইকার ইকার আছে, খালি মাঝখানের আকারটা ইকার হয়ে গেছে, তাহলে মাঝখানের আকার ইকার হয়ে গেছে, দ্যাটস মিন এটা হচ্ছে মধ্যগত স্বরসংগতি, মধ্যগত স্বরসংগতি। এবার আসুন পরাগত স্বরসংগতি কি? পরাগত স্বরসংগতিতে পরিবর্তন হবে কোথায়? শুরুতে পরিবর্তন হবে। পরাগত স্বরসংগতিতে কোথায় পরিবর্তন হবে? শুরুতে পরিবর্তন হবে। যেমন খেয়াল করে দেখেন, আমি যদি বলি যে সোনা থেকে সোনা, খেয়াল করে দেখেন, যদি বলি যে সোনা, তাহলে এই সোনা এখানে হচ্ছে উকার, সোনা থেকে যখন আমি বলবো সোনা, তখন খেয়াল করে দেখেন এখানে ওকারটা এখানে হয়ে গেছে, উকারটা এখানে হয়ে গেছে ওকার, ওকারটা কি হয়ে গেছে? উকার। যদি বলি ফেরা, এই ফেরা যখন বলছি তখন ফেরা থেকে শব্দটা যখন হয়ে যায় ফেরা, তখন শব্দটা কি হয়? ফেরা। তাহলে দেখেন এই যে শেষের আকার আকারের জায়গায় ফিক্স, কিন্তু প্রথম ইকার একার হয়ে গেছে, এখানে প্রথম উকার ওকার হয়ে গেছে। তাহলে এখানে কি হচ্ছে? এখানে শুরুতে পরিবর্তন হচ্ছে, শুরুতে পরিবর্তন হলো পরাগত। এবার আসুন অন্যান্য স্বরসংগতি কি? অন্যান্য স্বরসংগতি হচ্ছে যখন আপনি দেখবেন যে দুই দিকেই পরিবর্তন হচ্ছে। যেমন খেয়াল করে দেখেন, আমি যদি বলি যে মুজা, এই যে মুজা যখন বলি, মুজা থেকে শব্দটা যখন হয়ে যায় মোজা, তখন খেয়াল করে দেখেন ঝামেলাটা কোন জায়গায়? এখানে উকার এখানে এসে ওকার হয়ে গেছে, এখানে আকার এখানে এসে ওকার হয়ে গেছে, মুজো মুজো। হ্যাঁ, কি হচ্ছেন? মুজা থেকে মুজো, আচ্ছা মুজা থেকে মুজো, এটা হবে মুজো। তাহলে দেখেন এখানে আকার এখানে এসে উকার হয়ে গেছে। তাহলে দেখেন শুরুতেও পরিবর্তন হয়েছে, শেষেও পরিবর্তন হয়েছে, এই কারণে এটাকে আমরা বলছি কি? এটা হচ্ছে অন্যান্য স্বরসংগতি। হ্যাঁ, তেমনি ভাবে ধোকা থেকে ধুকো, তাহলে ধোকা ধোকা, ধোকা থেকে ধুকো, এগুলো হচ্ছে অন্যান্য স্বরসংগতি। ওকে, তাহলে আশা করি আপনার ব্যাপারটা মোটামুটি বুঝতে পারছেন। তানজিলা বলেছে কুকুরগুলা কই আজকে গে গে করতেছে না। কুকুররা আজকে ভালো হয়ে গেছে, কারণ তারা জানে যে আজকে আমাদের তানজিলা তান্নির বিয়ের দিন তারিখ আজকে তানভীর স্যার ঠিক করে দিছে, এই কারণে তারা আজকের দিন আর কোনো গেউ গেউ করতেছে না, নীরবতা পালন করতেছে। আচ্ছা, এবার দেখেন আমি প্রথমে স্বরসংগতিতে একটা কথা বলছিলাম না যে স্বরের সংখ্যা ফিক্স। দেখেন যতগুলো উদাহরণ দিছি সবগুলোতে ফেরা থেকে যখন বলি ফেরা, তখন দেখেন এই যে এখানে একটা স্বর, এখানে একটা স্বর, এখানে একটা স্বর, এখানে একটা স্বর। দেখেন যখন বলি মুজা থেকে যখন বলি মুজো মুজো, হ্যাঁ মুজা থেকে যখন বলি মুজো, তাহলে দেখেন এখানে একটা স্বর, এখানে একটা স্বর, মানে সব জায়গায় স্বরের সংখ্যা কিন্তু ফিক্স থাকে। কেবল এই যে দেখেন ইকারটা একারে পরিণত হয়েছে, উকারটা ওকারে পরিণত হয়েছে, মানে সবগুলো উদাহরণের স্বরসংগতি দেখবেন স্বর যতগুলো আছে ওই স্বরের সংখ্যাটা কিন্তু সবসময় ফিক্সড, কিন্তু কেবল ওই স্বরটার কি হয়? কেবল ওই স্বরটার পরিবর্তন হয়, কেবল ওই স্বরটার কি হবে? কেবল ওই স্বরটার পরিবর্তন হবে। এরকম যখন হবে তখন সেগুলোকে আমরা বলছি কি? সেগুলো হচ্ছে স্বরসংগতি। তাহলে আমি আশা করি যে স্বরসংগতি নিয়ে আপনাদের আর কারো কোনো ধরনের কোনো সমস্যা হবে না, ইনশাআল্লাহ। ওকে, এবার আমরা অন্যান্য যে প্রকারভেদগুলো রয়েছে সেগুলো থেকে একটু আলোচনা করব। আমি দেখি আমার নেটটা ঠিক হয়েছে কিনা। মোবাইলে ডাটা দিয়ে চলতেছে, কিন্তু এখানে ডেস্কটপে ওয়াইফাই, তো এই কারণে হচ্ছে দেখতে পাচ্ছি না সবকিছু। ওকে ওকে, অন্যান্যটা আবার বলেন কি? বাইরে একটু ধীরে বলেন। আচ্ছা, একটু ধীরে বলতেছি। তানজিলা কি বলছে? বলছে যে স্যার বিয়ে করেছি 27 আগস্ট 2021। আল্লাহ, সে বিয়ে করে ফেলাইছে 21 সাল, এখন 22 সাল। অনার্স শেষ করে বিয়ে করেছি, বর্তমানে মাস্টার্স পরীক্ষার্থী, দোয়া করবেন। মাশাআল্লাহ, সে বিয়ে করে ফেলাইছে। বাবা, আমি মনে হয় তখন তার টিচার ছিলাম না, এই কারণে আমি জানি না, আমার জানাই নাই। সে বিয়ের পর আমি তার টিচার হয়েছি মনে হয়, তাই না তানজিলা? যাই হোক, অনেক অনেক শুভকামনা। অনার্স মাস্টার শেষ করে বিসিএস ক্যাডার হন। এই আর রহমান কি ভাইয়া চলিত বাংলায় স্বরসংগতি? ও আচ্ছা, চলিত বাংলায় স্বরসংগতি যেগুলো আছে বুঝতে পারছি, ওগুলো থেকে পরীক্ষাতে প্রশ্ন আসবে না।
ওগুলোতে পরীক্ষা থেকে প্রশ্ন আসে না। বাংলা বা ব্যাকরণে ওগুলো এখন আর আলোচনা করা হয় না, ওগুলো এখন আর আলোচনা করা হয় না। ওকে, তাহলে আমরা মোটামুটি এই জায়গাটাতে আমরা বুঝতে পারছি। আমাদের একটা প্রশ্ন করেছে, আমি সেই প্রশ্নটার উত্তর দিচ্ছি। আতিফা বলছে অন্যান্য সারসংগতিটা আর একটু বোঝানোর জন্য। ধোকা থেকে যখন বলি, খেয়াল করো, যখন এই আয়াতির খেয়াল করো, ধোকা থেকে শব্দটা হচ্ছে ধোকা, ধোকা থেকে যখন বলি ধুকো, ধোকা থেকে ধুকো, তখন খেয়াল করে দেখো এখানে একটা ওকার আছে, এখানে একটা আকার আছে, কিন্তু এখানে ওকারটা এখানে হয়ে গেছে উকার, তার মানে প্রথমে পরিবর্তন হয়েছে। এখানে আকারটা এখানে হয়ে গেছে ওকার, তাহলে দেখো এই যে আকারটা এখানে পরিবর্তন হয়ে গেছে। এখন দেখো শুরুতেও পরিবর্তন হয়েছে, শেষেও পরিবর্তন হয়েছে, শুরুতেও পরিবর্তন হয়েছে, শেষেও পরিবর্তন হয়েছে, দুই জায়গাতেই পরিবর্তন হয়েছে। দুই জায়গাতেই যদি পরিবর্তন হয় তাহলে সেটাকে আমরা বলবো সেটা হচ্ছে অন্যান্য। প্রগততে কি হয়? শেষে পরিবর্তন হয়। পরাগততে প্রথমে পরিবর্তন হয়, মধ্যগততে মাঝখানে পরিবর্তন হয়, কিন্তু দুই দিকেই যখন পরিবর্তন হয়েছে তখন সেটাকে বলছি সেটা হচ্ছে অন্যান্য। আর আয়াতি আমি তোমাকে একটু বলে দিতে চাই, তুমি যদি ক্লাসটা করো, তুমি অনেক অ্যাডভান্স ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য পড়ছো, আমি তোমার সম্পর্কে যতটুকু জানি, অনেক অনেক দোয়া রইল যাতে করে তুমি চান্স পাও। এবং আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি, বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা চান্স না পাওয়ার পিছনে অন্যতম কারণ হচ্ছে এরা বেশি ক্লাস করে। বেশি ক্লাস করার কারণে এরা ইউনিভার্সিটি চান্স পায় না। যেমন আমি আমার বাস্তব অভিজ্ঞতা, একটা স্টুডেন্ট সে ইউসিসিতেও ক্লাস করে, ফোকাসেও ফ্রি ক্লাস করে, মানে যখন ফ্রি ক্লাস চলে ইউসিসিতেও ক্লাস করে, এবং অনেকে আছে। আজকে একটা স্টুডেন্ট, আমি আজকে যাত্রাবাড়িতে পড়াইতে গেছি, ও ফোকাসেও কোচিং করে, আবার আমি পরীক্ষকে একটা কোচিংয়ে পড়াই, সে সেখানেও কোচিং করে, দুই জায়গাতে সে কোচিং করে। এগুলো হচ্ছে চান্স না পাওয়ার অন্যতম একটা কারণ। আমি তোমাকে ধ্বনি পরিবর্তন পড়াচ্ছি, তুমি আমার পড়ার পরে তুমি বই খুলে প্র্যাকটিস করো, ভালো করে পড়ো, কিন্তু তোমরা কি করো যে অনলাইন হোক অফলাইন হোক, এখন তো অনলাইনে অনেক ক্লাস, ওই স্যারের ক্লাসও দেখে, এই স্যারের ক্লাসও দেখে, এত স্যারের ক্লাস দেখার কি দরকার? এক স্যারের ক্লাস করো, আমি যেটা পড়াচ্ছি ওই স্যারই তো একই জিনিস পড়াবে, আমার প্রেজেন্টেশন আর তার প্রেজেন্টেশন ভিন্ন হবে, কিন্তু জিনিস সবগুলো তো এক, তাই না? তাহলে আরেক স্যারের ক্লাস করার কি দরকার? এত স্যারের ক্লাস করার কারণে কি হবে? আমি পড়াচ্ছি ধ্বনি পরিবর্তন, ওই স্যার পড়াচ্ছে কারক, ওই স্যার ইউসিসিতে পড়াইছে আজকে এটা, তখন কি হবে? দুইটা জায়গায় কোচিং করলো বা দুইজনের কাছে পড়লে, ইউসিসিতে পড়াচ্ছে আজকে কারক, ফোকাসে পড়াচ্ছে আজকে কি অমুক সমাস, আইকন প্লাস আজকে পড়াচ্ছে ধ্বনি পরিবর্তন। তো এই যে এতগুলো টপিক যখন একটা স্টুডেন্ট তখন তো সে গ্যাদার করা লাগবে, এই জিনিসটা সে প্র্যাকটিস করবে কখন? এই কারণে খুব কম ক্লাস করবা। অনলাইন অ্যাক্টিভিটিস ভালো, তবে অনলাইনে খুব কম ক্লাস করবা, বেশি ক্লাস করার দরকার নেই। একজনের ক্লাস করলে এনাফ, একজনের ক্লাস অনুসরণ করো, সমস্যা হলে তার সাথে যোগাযোগ করো, অতিরিক্ত ক্লাস করার দরকার নেই। আজকে ঢাকায় আসছি, কাল দুটো পরীক্ষা আছে, সকালে ব্যাংকের একটা। তানজিলা, এত পরীক্ষা দাও, আপনার একটা ট্রিট পাওনা থাকলো পরীক্ষা দিয়ে তুমি চলে যাবে, আমার ট্রিট দিয়ে গেলেই তো হয়, আবার পাওনা কি? ঢাকাতে আইসে, আমি ঢাকাতে থাকি, ট্রিট দিয়ে গেলেই তো হয়, আবার পাওনা থাকার তো আসে না। আচ্ছা, আমাদের সিরাত কি বলছে? সিরাত বলছে যে স্যার আমারও বিয়ে করতে আগ্রহী, আপনাদের বাসায় বলতে পারেন যে আমার স্টুডেন্ট। যাও তুমি। সিরাত, বয়স হোক, তুমি যে এখন এই যে কমেন্টটা যে করছো যে তুমি বিয়ে করতে চাও, বিয়ে করতে আগ্রহী, তোমার তো এখন এই কমেন্ট করারই বয়স হয় নাই, তবুও যাই হোক তুমি সাহস করে কমেন্ট করছো, এটাই অনেক। হ্যাঁ, বেশি ক্লাস করার কারণে বেশি ক্লাস করবা না কেউ। ভার্সিটি অ্যাডমিশনে যারা আছো তারা তোমরা দেখবা ওই কোচিং ফ্রি ক্লাস অমুক ভাইয়ে ক্লাস নিচ্ছে, এত ক্লাস করার দরকার নাই। ক্লাস বেশি করা তোমার জন্য ক্ষতিকর, কোনোভাবেই এটা ভালো কিছু না। ক্লাস কম করবা, একটা করবা ইফেক্ট, মানে আগে তোমাকে টিচার নির্ণয় করতে হবে যে আমি এই টিচারের ক্লাস করবো, এই টিচার উপর আমার ভক্তি আছে, শ্রদ্ধা আছে, আমি এই টিচার কাছে ইংলিশ পড়বো, এই টিচার আমাকে টেন্স আজকে যা পড়াইছে আমি তাই পড়বো, শেষ, অন্য কোনো টিচার আমি ফলো করবো না, এই টিচার যা পড়াইছে, এই টিচার যা পড়াইছে এটা থেকে পরীক্ষায় প্রশ্ন আসবো। এরকম ভক্তিটাই যদি না থাকে তাহলে তো হবে না। ভক্তি না থাকলে কোনো জিনিস অর্জন হয় না। ভক্তি জিনিসটা অনেক গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। আমি পড়াচ্ছি এখানে ধ্বনি পরিবর্তন, এখন যদি মনে হয় যে তানভীর স্যার পড়াচ্ছে, মনে হচ্ছে আরো অনেক কিছু বাকি রয়ে গেছে, আরেক টিচারের ক্লাস করতেছে, হবে না। ওই টিচারের ক্লাস
ভক্তি সহকারে করতে হবে, নাহলে আমার ক্লাস ভক্তি সহকারে করতে হবে। কিন্তু একজনে আংশিক একটু করলাম, আরেকজনে আংশিক করলাম, এতে কিছুই হবে না। তানজিলা আমার সাথে দেখা করতে যাচ্ছে, আমার তো লজ্জা পাচ্ছে, কি বলে। এই সিরাত, এটা সাহিত্যের ক্লাস না, এখানে তুমি প্রেম প্রীতি কেন টানতেছ? এটা তো ঠিক না। হ্যাঁ তানজিলা, তুমি আমার সাথে যোগাযোগ করি, ইনশাল্লাহ দেখা করব। যেহেতু ঢাকাতে আসছেন, এই আমি না খালি এই আপনি তুমি দুইটার ভিতরে ঘোলাই ফেলাই, কারণ এখানে এই অনেক স্টুডেন্ট আছে বিসিএস যাদের, তাদেরকে আমি আপনি করে বলি, আর ভার্সিটি অ্যাডমিশন যাদের তাদেরকে তুমি করে বলি, কিন্তু এখানে আপনি তুমি হয়ে যেতেছে। ডোন্ট মাইন্ড, ম্যাচিং করে নেবেন সবাই। ওকে, এবার আমরা স্বরসঙ্গতিটা পড়লাম। এখন আমরা যেটা পড়বো, আমরা একটা একটা করে আমরা পড়বো। হ্যাঁ আচ্ছা, এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে আমরা এখন পড়বো অসমীকরণ। অসমীকরণ একদমই সহজ, আমি দেখাই দিচ্ছি। অসমীকরণ, অসমীকরণ। ওকে, অসমীকরণ জিনিসটা কি? একদম সহজ। যখন একই দিকে দুইটা স্বর হবে, একই দিকে কি হবে? দুইটা স্বর, এইদিকেও সেম সেম স্বর, ওই সেম স্বরের মাঝখানে খালি একটা আকার যখন ঢুকে যাবে, যেমন টপ 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 টপ। হ্যাঁ টপ টপ, কিন্তু এই টপ টপ থেকে হয়ে গেলে কি টপা টপ। মানেই দেখেন, এই যে টপ এটা সমান, টপ টপ মানে দুই দিকে সমান, কিন্তু আকারটা এসে অসমান করে দিছে, এই কারণে এটার নাম হচ্ছে অসমীকরণ। হ্যাঁ, গপ এদিকে সমান, গপ গপ। হ্যাঁ, কিন্তু যখনই আমি বলছি যে গপা গপ গপা গপ, তখন এই যে গপা গপ যখন বলি, তখন এই যে গপ গপ সমান সমান, কিন্তু এখানে একটা আকার চলে এসে অসমান করে দিছে, এই কারণে এটাকে বলা হয় অসমীকরণ। গপা গপ, ফট ফট, ঠিক আছে। কিন্তু ফটাফট যখন বলি তখন কি হচ্ছে, এই যে এখানে একটা আকার এসে এটাকে অসমান করে দিছে। তাহলে গপা গপ, ফটাফট, টপাটপ, ঝপাঝপ, গপা গপ, চলাচল যা আছে সবগুলো কি? সবগুলো হচ্ছে আমাদের অসমীকরণ। হ্যাঁ, এখন তাহলে অসমীকরণের ব্যাপারটা বুঝে গেল। অসমীকরণ খুব বেশি কঠিন জিনিস না। ওকে, এবার আমরা অসমীকরণটা বুঝার পরে আমরা অভিশ্রুতিটাও পড়লাম, অসমীকরণও পড়লাম। এবার আমরা যেটা শিখবো সেটা হচ্ছে অপিনিহিতি। কি শিখবো? অপিনিহিতি। আচ্ছা, অপিনিহিতি হচ্ছে পরের ইকারটা, পরের ইকার আর উকার এগুলো যখন আগে যখন চলে আসে, পর থেকে যখন কি আসে, পর থেকে পরে থেকে এগুলো যখন আগে যখন চলে আসে, তখন সেটা হচ্ছে হবে অপিনিহিতি। পরের ইকার উকার আগে আসলে সেটা হচ্ছে অপিনিহিতি। যেমন আঝি, আঝি, আঝি যখন বলি তখন এই আঝি বলার ক্ষেত্রে আঝি, আঝি, এই ইকার এটা কিন্তু আগে বসে কিন্তু শেষে উচ্চারিত হয়, আঝি। হ্যাঁ, কিন্তু যখন বলবো আইজ, যখন বলবো আইজ, আইজ যখন বলবো তখন এই আইজ এখানে খেয়াল করে দেখি আ ঝি, উচ্চারণটা আসলে এরকম আঝি। তাহলে ইটা কোথায় আছে? শেষে আছে। কিন্তু আইজ যখন বলি তখন আইজ, হ্যাঁ আইজ, এই যে শেষের ইকারটা এখানে আগে চলে আসছে, তাহলে শেষের ইকার আগে আসলে সেটা হচ্ছে অপিনিহিতি। শেষের ইকার বা উকার যদি আগে আসে তাহলে সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে আমার অপিনিহিতি। যেমন চালু, চালু, হ্যাঁ চালু, চালু। আচ্ছা আচ্ছা, চালু হবে না। আচ্ছা, আমরা আর একটা উদাহরণ দিই, যেমন রাতি, রাতি। হ্যাঁ, তাহলে তি তয়ের পরে ইটা আছে, কিন্তু রাইট যখন বলি রাইট তখন কি হচ্ছে, এই যে ইকারটা এখানে পরে আছে কিন্তু ইকারটা এখানে আগে চলে আসছে, আগে চলে আসলে সেটা কি হবে? সেটা হয়ে যাবে অপিনিহিতি। যেমন সাধু, এই যে ধু, উকারটা এখানে শেষে আছে, কিন্তু যখন বলবো আমি সাউদ তখন কি হচ্ছে, এই সাধু এখানে এই উকার শেষে আছে কিন্তু এখানে আগে চলে আসছে, তাহলে পরের ইকার বা উকার যদি আগে চলে আসে তাহলে সেটা হচ্ছে অপিনিহিতি। এইটা হচ্ছে অপিনিহিতির নাম্বার, কেস নাম্বার 1। অপিনিহিতির কেস নাম্বার 1, যেটাতে আমরা কি হচ্ছে, যেটাতে আমরা এইটা পরের ইকারটা কি হচ্ছে, উকারটা পরের ইকার বা উকার যদি আগে আসে, এটা হচ্ছে কেস নাম্বার 1। কেস নাম্বার 2তে যেটা হবে সেটা হচ্ছে এখানে যুক্ত ব্যঞ্জনের আগে কি হবে? যুক্ত ব্যঞ্জনের আগে, যুক্ত ব্যঞ্জনের আগে, যুক্ত ব্যঞ্জনের আগে যদি, যুক্ত ব্যঞ্জনের আগে যদি কখনো ইকার যদি চলে আসে, যুক্ত ব্যঞ্জনের আগে কখনো যদি ইকার চলে আসে, যেমন কন্যা, খেয়াল করে দেখেন কন্যা, কন্যা, দেখেন এখানে কিন্তু ন কিন্তু দুটো উচ্চারিত হচ্ছে, তার মানে কি জফলা যখন আসে তখন এক্ষেত্রে কি হচ্ছে, দুইটা উচ্চারণ, কোন না, এই যে কোন না, তাহলে দেখেন দুইটা ন, তার মানে দুইটা ন মানে ডাবল ব্যঞ্জন। এরকম ডাবল ব্যঞ্জনের আগে যদি কখনো ইকার চলে আসে, যেমন কন্যা থেকে যখন আমি বলবো কন্যা,
তখন এই যে ই কারটা মাঝখানে আসছে। দেখেন এগুলো দেখতে হুবহু মধ্য স্বরাগমের মতো, কিন্তু যুক্ত ব্যঞ্জনের আগে আসলে সেটা কিন্তু মধ্য স্বরাগম নয়, সেটা মধ্য স্বরাগম নয়। যেমন খেয়াল করে দেখেন রাজ্য, রাজ্য, জয়ের ডাবল উচ্চারণ। এরকম এখান থেকে আমি যদি বলি রাজ্য, রাজ্য, তাহলে খেয়াল করে দেখেন রাজ্য, সেখান থেকে রাজ্য, তাহলে যে ইকারটা খালি নতুন করে মাঝখানে যুক্ত হয়েছে, তাহলে যুক্ত ব্যঞ্জনের আগে ইকারটা নতুন করে মাঝখানে যুক্ত হয়েছে। বুঝা গেল? এই হচ্ছে আমাদের অপিনিহিতির কেস। চালু থেকে চাউল, এটা অপিনিহিতি হবে, হবে চালু থেকে চাউল। এখানে একটু ঝামেলা আছে। চালু, চালু থেকে চাউল, কোন কোন অঞ্চলের মানুষ এখানে দেখতে হবে যে চালু বলতে এখানে যদি চালকে নির্দেশ করে তাহলে সেক্ষেত্রে হবে। এখন চালু, তুই চালু করে আয় মানে কি তাড়াতাড়ি আয়। এখন এই চালু মানে যদি সেটা হয়, আর এই চাউল মানে তো আমরা যেটা খাই চাউল, বুঝতে হবে? বুঝতে পারছি? হ্যাঁ, তবে এটা অপিনিহিতের উদাহরণ হবে, কারণ কোন কোন অঞ্চলে চাল, চালকে চালু বলে। হ্যাঁ হ্যাঁ, সিরাজ যেটা বলছে সেটা, এ কারণে এটা একটু বিভ্রান্তকর। কিন্তু আমি কিছু মৌলিক বইতে দেখেছি, তবে এটা সাধারণত আমি পড়াই না, সাধারণত আমি এটা পড়াই না, আমার কাছে এটা লজিক্যাল মনে হয় না। কারণ চালু বলতে একটা জিনিস, চাউল বলতে একটা জিনিস। যেমন আমরা ধ্বনি পরিবর্তনের ক্ষেত্রে জানি যে দুই দিকের অর্থ সেম হতে হবে, কিন্তু এখানে কিন্তু আসলে ওরকমটা। কিন্তু কোনো কোনো অঞ্চল এমনও হতে পারে যে কোনো কোনো অঞ্চলে চালকে চাউল বলে, চালু বলে, তাহলে সেক্ষেত্রে অবশ্যই হবে, হবে না কেন? ওকে, বুঝা গেল? এই হচ্ছে আমাদের তাহলে অপিনিহিতি সম্পর্কিত যে আলোচনা। ওকে, এখন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে আমরা আস্তে আস্তে ব্যঞ্জন সম্পর্কিত যেগুলো, সেগুলো নিয়ে একটা আলোচনা করব। হ্যাঁ, ওকে, এবার আমরা যেটা শিখবো সেটা হচ্ছে যে আমরা এখন যেটা শিখবো সেটা হচ্ছে আমরা এখন শিখবো ব্যঞ্জন চ্যুতি। ওকে, ব্যঞ্জন চ্যুতি জিনিসটা কি? ব্যঞ্জন, ব্যঞ্জন চ্যুতি, ব্যঞ্জন চ্যুতি। ওকে, ব্যঞ্জন চ্যুতি কি? মানে এগুলো সাধারণত ব্যঞ্জন চ্যুতি হচ্ছে একেবারে সহজ কথা, দুটো সেম ধ্বনি থাকবে, দুটো সেম ধ্বনি থেকে একটা লোপ পাবে। যেমন বড় দাদা, বড় দাদা, এই বড় দাদা থেকে সেখান থেকে হবে কি বরদা। তাহলে দেখেন এই যে দা দা সমান সমান, দুটো সেম একই ধ্বনি, কিন্তু একটা ধ্বনি এখানে এসে এই যে দা এখানে এসে লোপ পাইছে। হ্যাঁ, বুঝা গেল? মেজদা, মেজো দাদা থেকে মেজদা, বড় দিদি থেকে বড় দিদি থেকে, বড় দিদি থেকে বরদি, তাহলে বড় দিদি থেকে বরদি কি হচ্ছে? এই যে সেম ধ্বনি কি হচ্ছে? লোপ পাচ্ছে। বুঝা গেল? সেম ধ্বনি কি হচ্ছে? লোপ পাচ্ছে। ছোট কাকা, ছোট কাকা, ছোট কাকা থেকে ছোটকা, ছোটকা, তাহলে দেখেন এই যে কা, এখানেও কা, সেম ধ্বনি, এখানে একটা এসে লোপ পাইছে। এবার আপনারা আমাকে বলেন, বড় মামা থেকে বর্মা, এটা কোন ধরনের? বর্মা, বড় মামা থেকে বর্মা। অনেক স্টুডেন্ট এটাকে ব্যঞ্জন চ্যুতি দেয় মনে করে, কিন্তু এটা আসলে কোনো ধ্বনি পরিবর্তনই না। বড় মামা বলতে যাকে বুঝায়, বর্মা বলতে কি তাকে বুঝায়? কখনোই না। বড় মামা আর বর্মা একজন পুরুষ আর একজন মহিলা, একই জিনিসকে বুঝায় না। তার মানে অর্থের পরিবর্তন, ধ্বনি পরিবর্তন, কেবল ধ্বনি পরিবর্তন। অর্থের পরিবর্তন হলে সেটা ধ্বনি পরিবর্তন থাকে না, সেটা আর কি থাকে না? ধ্বনি পরিবর্তন থাকে না। আশা করি আমরা ব্যাপারটা বুঝাতে পেরেছি আপনাদেরকে। ওকে ওকে, এবার খেয়াল করে দেখেন, এখন আমরা যেটা শিখবো, এখন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে আমরা এখন শিখবো ব্যঞ্জন দ্বিত্ব বা দ্বিত্ব ব্যঞ্জন। ব্যঞ্জন দ্বিত্ব বা দ্বিত্ব ব্যঞ্জন, ব্যঞ্জন দ্বিত্ব, ব্যঞ্জন, ব্যঞ্জন দ্বিত্ব, বা এটাকে বলা হয় দ্বিত্ব ব্যঞ্জন। যাই হোক, তার মানে কি ব্যঞ্জনের দুইবার হবে, দ্বিত্ব মানে কি দুইবার, মানে ব্যঞ্জন যখন দুইবার যখন উচ্চারিত হবে তখন সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে দ্বিত্ব ব্যঞ্জন। এখন খেয়াল করে দেখেন, দেখেন আমি যদি বলি বড়, বড় থেকে যখন আমি বললাম বড্ড, বড় থেকে যখন আমি বললাম বড্ড, মনে রাখবেন বড় বানানে ওকার হবে, ডয় বিন্দু ঢ ওকার হবে, কিন্তু বড্ড বানানে কিন্তু হবে না। তেমনি ভাবে ছোট বানানে ওকার হবে, ছকার টকার, কিন্তু ছোট্ট বানানে আবার কিন্তু ওকার হবে না, কারণ একটা ছোট, ছোট্ট একটা এক অক্ষর বিশিষ্ট, বড় বড়। বুঝা গেল? এই ছোট্ট বানানে কিন্তু আবার হবে না, কিন্তু ছোট বানানে আছে। ওকে, এবার আসেন, তাহলে ছোট থেকে ছোট, ছোট থেকে যখন বলবো ছোট্ট, ছোট থেকে যখন বলবো ছোট্ট, তখন দেখেন হ্যাঁ কি হচ্ছে? এই যে ডাবল উচ্চারণ হচ্ছে। সকাল, সকাল থেকে যখন আমি বলবো, সকাল থেকে যখন বলবো সকাল, তখন দেখেন এই যে ব্যঞ্জনের ডাবল উচ্চারণ হচ্ছে, এই যে কটা ডাবল উচ্চারণ হচ্ছে।
বুঝা গেল? পাকা থেকে যখন আমি বলবো পাক্কা, পাক্কা, তাহলে দেখেন এই যে কয়ের ডাবল উচ্চারণ হচ্ছে, কয়ের ডাবল উচ্চারণ, এখানে কয়ের ডাবল উচ্চারণ, এখানে টয়ের ডাবল উচ্চারণ, এখানে ডয় বিন্দু ঢয়ের ডাবল উচ্চারণ। তাহলে এই যে ব্যঞ্জনের যখন ডাবল উচ্চারণ যখন হবে তখন সেটাকে আমরা বলবো সেটা হচ্ছে ব্যঞ্জন দ্বিত্ব। ব্যঞ্জনের ডাবল উচ্চারণ হলে সেটা হচ্ছে ব্যঞ্জন দ্বিত্ব। কি বলছে কি বলছে কি বলছে? এই ঝামেলা বাজছে, মারামারি কেন? আচ্ছা এই সিরাত, এখানে তো ক্রিয়ার বিশেষের কোনো ব্যাপার না। যেমন আমি তাকে মারি, তারপর হচ্ছে আমি তাকে মাইর দিলাম, তাহলে মারি আর মাইর দুটো কিন্তু একই অর্থ প্রকাশ করে। এখন কোনটা পদের হিসাব তো এখানে আনা যাবে না, দুটো তো আমার একই অর্থ প্রকাশ করতেছে, তাই না? তো কাজে এটা তো কোথাও লেখা নাই যে ক্রিয়া থেকে বিশেষ্য হলে সেটা কি ধ্বনি পরিবর্তন হবে না। পদের পরিবর্তনে ধ্বনি পরিবর্তন হয় না, অর্থের পরিবর্তন হতে হবে। মারি মায়ের দুটো একই জিনিস, বুঝে গেল? ওকে, ঝগড়াঝাটি করা যাবে না কমেন্ট বক্সে, ক্লাসের পরিবেশ নষ্ট হয়। তানজিলা, হঠাৎ করে এত হাসি কেন? ওকে, এইটা হচ্ছে আমাদের ব্যঞ্জন দ্বিত্ব। এখন ব্যঞ্জন দ্বিত্বটা আমরা পড়লাম তাহলে মোটামুটি এই জায়গাটাতে। এখন ব্যঞ্জন দ্বিত্ব পড়তে গেলে রকার লোপের সাথে আমাদের সাথে ঝামেলা হয়। আমি এদিকে একটু লিখি রকার লোপ, এদিকে বক্স করে একটু লিখি র কার লোপ, রকার লোপ। ওকে, রকার লোপ। এখন রকার লোপ জিনিসটা আসলে কি? তার মানে কি র লোপ পাবে, র লোপ পাবে। এখন খেয়াল করে দেখেন, যেমন আমি যদি বলি করতে, করতে, করতে থেকে যখন বলবো করতে, করতে থেকে যখন বলবো কি করতে, করতে থেকে করতে, তাহলে দেখেন এই যে র আছে, রটা কিন্তু এখানে কিন্তু আর নাই, লোপ পাইছে। রটা কি হচ্ছে? রটা লোপ পাইছে। কর্ম যখন বলি, কর্ম থেকে আমি বললাম কম্ম, কর্ম থেকে বললাম কম্ম, তাহলে এই যে দেখেন র বা রেপ যদি লোপ পাই, তাহলে আমরা জানি রেপটাও বেসিক্যালি এটা কি র। যেমন এরপরে যদি বলি যে তর্ক, তর্ক থেকে তক্ক, তর্ক, তর্ক থেকে তক্ক যখন বলি তখন খেয়াল করে দেখেন এই যে রেপটা এখানে কি হচ্ছে? লোপ পেয়েছে। লেপটা কি হচ্ছে? লোপ পেয়েছে। যদি বলি মারলাম, মারলাম, মারলাম থেকে যদি বলি মারলাম, তাহলে খেয়াল করে দেখেন এই যে লটা কি হচ্ছে? লটা দ্বিত্ব হয়েছে। এই যে রটা কি হচ্ছে? রটা লোপ পাইছে। এখন প্রিয় শিক্ষার্থীরা, সুপ্রিয় শিক্ষার্থী, খেয়াল করে দেখেন, মজার ব্যাপার খুব। দেখেন এখানেও কিন্তু দ্বিত্ব হচ্ছে, এই যে তয়ের দ্বিত্ব হয়েছে, এখানে ময়ের দ্বিত্ব হয়েছে, এখানে কয়ের দ্বিত্ব হয়েছে, এখানে এই যে লয়ের দ্বিত্ব হয়েছে। তাহলে র কার লোপ আর দ্বিত্ব ব্যঞ্জন দুটোতেই তো দ্বিত্ব হয়। পার্থক্য কিভাবে করব? পার্থক্য খুবই সহজ। রকার লোপে র লোপ পাই দ্বিত্ব হয়, যেমন এখানে র লোপ পাইছে তারপর দ্বিত্ব হয়েছে, এখানে রেফ লোপ পাইছে তারপর দ্বিত্ব হয়েছে। কিন্তু এগুলো কোনোটাতে র লোপ পায় না, এগুলো কোনোটাতে কি করে না? র লোপ পায় না। এগুলো তো কোথাও দেখতে পাচ্ছেন র? যদি র লোপ পাই দ্বিত্ব হয় তাহলে রকার লোপ। র বা রেফ লোপ না পেয়ে দ্বিত্ব হইলে সেটা হচ্ছে ব্যঞ্জন দ্বিত্ব। এরপর আরেকটা পার্থক্য আছে, ব্যঞ্জন দ্বিত্ব যেগুলো, এগুলো প্রত্যেকটা জিনিস সবসময় জোর দেওয়ার জন্য, বাক্যে ব্যবহৃত হয় জোর দেওয়ার জন্য। যেমন খেয়াল করেন, তুই সকালে আসিস, তার মানে তুই সকালে 11টায় আসতে পারিস। কিন্তু যখন বলবো তুই সকালে আসিস, মানে তুই একদম ভোরে ভোরে আসিস। পাকা কথা, মানে কথা পাকা, এটার ভিতরে হেরফের থাকতে পারে, পাকা কথা। কিন্তু পাক্কা বললে পাকার থেকেও আর বেশি জোর দেওয়ার জন্য। হ্যাঁ, বুঝা গেল? এগুলো ছোট, ছোট্ট, ও আমাদের পরিবারের ছোট ছেলে, মানে ও তারপরও ছোট থাকতে পারে, ও একেবারে ছোট্ট, ছোট থেকে ছোট্ট জোর দেওয়ার জন্য ব্যবহৃত হয়। বুঝা গেল? এই দুটো হলো আমাদের বেসিক্যালি এখানে পার্থক্য। হ্যাঁ, সিরাত ঠিক বলছো, আমারও তাই মনে হচ্ছে, কিন্তু লোক লজ্জায় বলতে পারি নাই। রেশমি তারা, ক্লাসে সবাই গল্প করছে। গল্প তো হবেই ক্লাসে, খালি পড়লে হইব?
আপনারা তো আমার সাহিত্যের ক্লাস মনে হয় করেন নাই, সাহিত্যের ক্লাসে তো গল্প ছাড়া কিছুই নাই। ওকে, তাহলে এগুলো হচ্ছে আমাদের দ্বিত্ব ব্যঞ্জন। এখন আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে এইটা। হ্যাঁ, এখন আমরা আরো যে ব্যাপারগুলো আছে সেগুলো নিয়ে একটু আলোচনা করব। ওকে, তাহলে আমরা এখন যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে হকার লোপ আর একটা হচ্ছে অন্তহতি। দেখেন এই দুইটাতে আমাদের ঝামেলা হয়। একটা হচ্ছে হকার লোপ আর একটা হচ্ছে অন্তহতি। দেখেন হকার লোপ, হকার লোপ আর একটা হচ্ছে অন্তহতি। হকার লোপ আর একটা হচ্ছে কি অন্তর্হতি। এখন হকার লোপ আর অন্তহতি দুটোর ভিতরে আসলে পার্থক্যটা কি? হকার লোপ আর অন্তহতি দুটোর ভিতরে আসলে পার্থক্য কি? হকার লোপ সাদা মাথা কথা হচ্ছে যদি যদি লোপ পাই তাহলে সেটা হচ্ছে হকার লোপ। যেমন শাহবাগ, এই শাহবাগ থেকে যখন আমি বলবো শাহবাগ, এটা থেকে যখন আমি বলবো শাহবাগ, শাহবাগ থেকে যখন বলবো শাহবাগ, তাহলে দেখেন এই যে এখানে হটা কিন্তু এখানে লোপ পাইছে। আল্লাহ, আল্লাহ থেকে যখন আমি বলবো আল্লাহ, তখন দেখেন এই যে এখানে কি হচ্ছে, হটা লোপ পাইছে। শাহ থেকে যখন আমি বলবো শাহ, বলোই হটাই লোপ পাচ্ছে। বুঝাইতে পারছি? এখন খেয়াল করেন, শাহু থেকে যদি বলি শাহু, শাহু থেকে শাহু থেকে শাহু, তাহলে দেখেন এই যে উকারটা আছে কিন্তু হটা লোপ পাইছে, তাহলে এগুলো হচ্ছে হকার লোপ। এখন অন্তহতি কেবল একটা ব্যঞ্জন লোপ পায়, এখানে হ লোপ পাচ্ছে, এখানে লোপ পাচ্ছে কি হ, কিন্তু এখানে হ ছাড়া অন্য ব্যঞ্জন লোপ, হ ছাড়া অন্য ব্যঞ্জন লোপ হলে অন্য ব্যঞ্জন লোপ। আপনারা লিখে নিবেন, হ ছাড়া অন্য ব্যঞ্জন লোপ, তার মানে সেটা হচ্ছে অন্তহতি। হ ছাড়া অন্য ব্যঞ্জন লোপ সেটা হচ্ছে অন্তহতি। যেমন খেয়াল করে দেখেন, আমি যদি বলি বাপজান, বাপজানরা অনেকে বাজান কি কয়, বাজান, তাহলে এই যে পটা কিন্তু লোপ পাইছে। ফাল্গুন যখন বলি, ফাল্গুন যখন বলি সেখান থেকে হয়ে যায় কি ফাগুন, তাহলে দেখেন এই যে লটা এখানে কি হচ্ছে, লটা লোপ পাইছে, মানে হ ছাড়া অন্য যে কোনো ব্যঞ্জন লোপ পাইলে সেটা হচ্ছে অন্তর্হতি। আর হচ্ছে কি র যখন লোপ পায় তখন মানে হ ছাড়া হ লোপ পাইলে সেটা হচ্ছে হকার লোপ। এখন এই জায়গাতে ঝামেলা হচ্ছে নবম দশম শ্রেণীর বোর্ড বইতে দেখবেন দুইটা, খেয়াল করে দেখেন নবম দশম শ্রেণীর পূর্বের বোর্ড বই যেটা মনি চৌধুরী সম্পাদিত, সেখানে দেখবেন যে আলাহিদা থেকে আলাদা, একটা হচ্ছে আলাহিদা থেকে আলাদা, আর একটা হচ্ছে ফলাহার থেকে ফলার, একটা হচ্ছে কি আলাহিদা থেকে আলাদা, আর একটা হচ্ছে কি ফলাহার থেকে ফলার। এই দুটো উদাহরণ নিয়ম অনুযায়ী হকার লোপের ভিতরে আসা উচিত, কারণ প্রত্যেকটাতে দেখেন হ লোপ পাইছে, এখানেও হ লোপ পাইছে, এখানে হ লোপ পাইছে, এবং হয় সাথে ইকার লোপ পাইছে, এখানে হয় সাথে আকার লোপ পাইছে। হকার লোপ হওয়া উচিত, কিন্তু 9-10 বইতে এটাকে অন্তর্হতির মধ্যে দেওয়া আছে। কিসের মধ্যে দেওয়া আছে? অন্তর্হতির মধ্যে দেওয়া। এটা অবশ্য আমি বলবো 9-10 বইতে, মনির চৌধুরী সম্পাদিত বইতে এটা ভুল, এবং বাংলাদেশে প্রচলিত গাইড বইতেও এটাকে ভুল হিসাবে দেওয়া। ওই 9-10 বই থেকে হুবহু কাট কপি করা, এভাবেই দেওয়া। এখন আমরা যদি দেখি জ্যোতিভূষণ ছাকির বই, আমরা যদি দেখি সুনীতি কুমারের বই, এই বইগুলোতে দেখলে এটাকে কিন্তু হকার লোপের ভিতরে দেওয়া আছে, এই দুটোকে হকার লোপের মধ্যে দেওয়া আছে। তাহলে এত বড় বড় বইগুলোতে হকার লোপের ভিতরে দেওয়া, আমরা বলতেই পারি যে আমাদের নবম দশম শ্রেণীর বইতে এটা মুদ্রণজনিত কোনো একটা ঝামেলা ছিল, যার কারণে এরকমটা হয়েছে। হ্যাঁ, জার্নি করে ক্লান্ত, এরপরও ক্লাস করতেছি। আমি একবার বলিনি জার্নি করে ক্লান্ত, আর আমি সেই সারা দেশে ঘুরে আইসা আপনাদেরকে রাতে আইসা পড়াই, তা আমার কি পরিমাণ ক্লান্তি এটা তো আপনারা বুঝলেন না। হ্যাঁ, নাফিজা নদী, তার অনেক কষ্ট, কারণ তার জামাই নাই। তার কমেন্টে প্রকাশ করে দিচ্ছে যে তার আর্জেন্ট একটা জামাই দরকার। সে আমাদের তানজিলা আপুর জামাই বিয়ে হয়ে গেছে, এই খবর শুনে সে অনেক মর্মাহত। নাফিজা নদী, তোমার জন্য শুভকামনা, শীঘ্রই বিয়ে শাদী করো, শীত চলে যাচ্ছে, এই শীতেই হোক আমরা চাই কিছু একটা। ওকে, এখন আমরা 2টা জিনিস পড়বো আর 3টা জিনিস পড়বো, আর 3টা জিনিস পড়ে আমরা শেষ করব। একটা হচ্ছে ব্যঞ্জন বিকৃতি, খেয়াল করেন 3টা জিনিস পড়ে ক্লাস শেষ করে দিবে। একটা হচ্ছে ব্যঞ্জন বিকৃতি,
আরেকটা হচ্ছে বিষমী ভবন, বিষমী ভবন, বিষমী ভবন, আরেকটা হচ্ছে সমী ভবন। এইটা পরে শেষ করে দিব। ব্যঞ্জন বিকৃতি মানে কি, একটা ব্যঞ্জন চলে যাবে আরেকটা ব্যঞ্জন সেখানে নতুন করে যুক্ত হবে, একটা ব্যঞ্জন চলে যাবে আরেকটা ব্যঞ্জন ওই জায়গাতে সম্পূর্ণ নতুন করে কি হবে, যুক্ত হবে, তাহলে সেটাকে আমরা বলছি সেটা হচ্ছে ব্যঞ্জন বিকৃতি। যেমন শাক থেকে আমি যদি বলি শাক, শাক থেকে শাক, তাহলে এই যে কয়ের জায়গায় ঘ আসছে, মানে একটা ব্যঞ্জন রিপ্লেস হবে, খালি একটা ব্যঞ্জনের জায়গায় আরেকটা ব্যঞ্জন চলে আসবে। কবাট থেকে যখন আমি বলবো কপাট, তখন খেয়াল করে দেখেন কবাট থেকে কপাট, তখন এই ভয়ের জায়গায় সম্পূর্ণ নতুন করে কি আসছে, পটা নতুন করে যুক্ত হয়েছে। লেবু থেকে যখন আমি বলবো নেবু, তখন খেয়াল করে দেখেন এই লয়ের জায়গায় নটা নতুন করে যুক্ত হয়েছে। তাহলে লয়ের জায়গায় ব্যঞ্জন, একটা ব্যঞ্জন উঠে যায়, ব্যঞ্জনটা উঠে গিয়ে সেখানে নতুন করে একটা ব্যঞ্জন যুক্ত হয়, সেটা হচ্ছে ব্যঞ্জন বিকৃতি। এবার আমরা যেটা জানবো সেটা হচ্ছে আমাদের বিষমী ভবন জিনিসটা কি। বিষমী ভবন হচ্ছে দুটো সমবর্ণ থাকবে, মানে বিষমী ভবন মানে কি, বিষমী ভবন হচ্ছে সমান বর্ণ, যেমন লাল, এই যে লাল দুইটা সমান বর্ণ ল ল, সেখান থেকে বেসমান করে দিবে নাল, তাহলে দেখেন এখানে আর দুইটা সমবর্ণ নাই, মানে দুইটা সমবর্ণকে বেসমান করে দিবে। শরীর যখন বলি তখন দেখেন দুটাই র, কিন্তু শরীর যখন বলি তখন দেখেন এখানে আর দুইটা র কিন্তু নাই, মানে দুইটা র আর নাই, মানে সমান সমান বর্ণ সেটাকে যখন বেসমান করে দেয় তখন সেটাকে আমরা বলি কি, সেটা হচ্ছে আমাদের বিষমী ভবন। সেটাকে আমরা কি বলি, সেটা হচ্ছে আমাদের বিষমী ভবন। যেমন জরুরি, 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 জরুরি থেকে যদি বলি জরুলি, তাহলে দেখেন এই যে র এর জায়গায় এখানে দুইটা র, কিন্তু এখানে মানে ডাবল ব্যঞ্জন থাকবে, কিন্তু একটা আরেকটা পরিবর্তন হবে। হ্যাঁ, একটা আরেকটা কি হবে, পরিবর্তন হবে, খালি একটা জায়গা আরেকটা। এবার আসুন সমীভবন জিনিসটা কি। সমীভবন খুবই সহজ। বিষমীভবন মানে কি, বেসমান করা। সমীভবন মানে কি, সমীভবন হচ্ছে দুইটা বেসম জিনিসকে সমান সমান করে দেওয়া। এটার প্রকারভেদ রয়েছে, একটা হচ্ছে প্রগত সমীভবন, আরেকটা হচ্ছে পরাগত সমীভবন। আগে এই দুটো একটু বুঝি। প্রগত মানে আগেই বলছি, প্র মানে শেষে পরিবর্তন, পরা মানে শুরুতে পরিবর্তন। প্র মানে শেষে পরিবর্তন, পরা মানে শুরুতে পরিবর্তন, প্র মানে শেষে পরিবর্তন। এই তানজিলা আমরা মজা করতেছি, হ্যাঁ ওরা মজা করছে, মনে হয় যে এটাকে একটু অন্যভাবে নেওয়া হয়েছে। যাই হোক, আমরা আসলে অনেক গর্বিত যে সে তার হাজবেন্ডকে নিয়ে অনেক সুখী, হ্যাপি, তাকে তার পড়ালেখাতে অনেক সাহায্য করে, এরকম স্বামী এখন আসলে পাওয়া যায় না, পাওয়াটা খুব ডিফিকাল্ট। তো এই জন্য শুক্রিয়া আদায় করতে হবে, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, ইনশাল্লাহ তা সে বিসিএস ক্যাডার হলে হবে এবং তার হাজবেন্ড তাকে অনেক সাহায্য করবে। আমরা আশাবাদী প্রত্যেকটা মেয়ের এমন একটা করে জামাই হোক যে তার পড়ালেখাতে তাকে অনেক সাহায্য করবে। ঠিক আছে, এই তানজিলে কে মজা করছে কে কি করছে, মেয়েদের মন বোঝা যায় না, কখন কি করে কখন কি বলে, ছলনাময় সব, এ কারণে বোঝা যায় না। আচ্ছা, আমরা যেখানে ছিলাম আমরা শেষ করে দিচ্ছি ক্লাস। ব্যঞ্জন বিকৃতিটা আরেকবার একটু বুঝান। আচ্ছা, এই আয়াতি এতবার বুঝানো লাগবে? ব্যঞ্জন বিকৃতি হচ্ছে সহজ কথা, চলে গেছো তাতে কি নতুন একটা পেয়েছি। শাক, ক চলে গেছে, দেখো ক চলে গেছে, তুমি চলে গেছো তাতে কি, এই যে ঘ চলে আসছে, চলে গেছো তাতে কি নতুন একটা পেয়েছি। এই যে ভ চলে গেছে, ভ চলে, এই যে প চলে আসছে। হ্যাঁ, লেবু থেকে নেবু, ল চলে গেছে তাতে কি ন চলে আসছে। বুঝতে পারছো, মানে একটা ব্যঞ্জন চলে যায় আর একটা ব্যঞ্জন ওই জায়গাতে এসে দখল করে নেয়, শেষ। চলে গেছো তাতে কি নতুন একটা পেয়েছি, এটা হচ্ছে ব্যঞ্জন বিকৃতি। বুঝে গেল? এবার আসো সমীভবনে আমরা একটু যাই। দেখো সমীভবন প্রগত আর একটা হচ্ছে পরাগত। এখন প্রগত মানে কি, প্রগত মানে হচ্ছে পরিবর্তন হবে কোথায়, শেষে। যেমন খেয়াল করে চক্র, প্রগত মানে পরিবর্তন হবে শেষে। চক্র, চক্র থেকে চক্র, চক্র থেকে কি, চক্র থেকে চক্র। তাহলে এই যে ক চ এর জায়গায় চ কিন্তু ঠিকই আছে, প্রথমে পরিবর্তন হয়ে গেছে এই যে শেষে, তার মানে শেষে পরিবর্তন, এটা হচ্ছে প্রগত। শেষে পরিবর্তন হলে কি, সেটা হচ্ছে প্রগত। যেমন খেয়াল করে দেখি পদ্ম, পদ্ম এখানে ধ যোগ ম, কিন্তু পদ্ম যখন বলি তখন এই যে প এর জায়গায় প শুরুতে ঠিকই আছে, এখানে ধ ম এর জায়গায় শেষে ধ ধ হয়ে গেছে। তাহলে এটা হচ্ছে কি, প্রগত। এটা হচ্ছে কি, এটা হচ্ছে প্রগত। এবার আসি পরাগত কি। পরাগত হচ্ছে শুরুতে পরিবর্তন হবে। যেমন তৎজন্য বানানটা আমরা যদি খেয়াল করি, তৎ যোগ জন্য, সেখান থেকে কি দাঁড়ায়, সেখান থেকে দাঁড়ায় তৎজন্য।
তৎ যোগ জন্য, সেখান থেকে দাঁড়ায় তৎজন্য। এখন এই যে জন্য, এটা কিন্তু ঠিকই আছে, জন্য, এই যে তৎ জন্য, আমরা যদি এভাবে যদি লিখি তৎ জন্য, হ্যাঁ, তাহলে যে শেষের জন্য এটা কিন্তু ঠিকই আছে, কিন্তু প্রথমে তৎটা হয়ে গেছে তজ, তাহলে পরিবর্তনটা হয়েছে কিন্তু প্রথমের অংশে, শুরুর অংশে পরিবর্তন হয়েছে। শুরুর অংশে পরিবর্তন হলে সেটা হচ্ছে পরাগত সমীভবন। সেটা কি? সেটা হচ্ছে পরাগত সমীভবন। তেমনি ভাবে বিপদ যোগ জনক, বিপদ যোগ জনক, সেখান থেকে কি দাঁড়ায়? বিপদজনক, সেখান থেকে দাঁড়ায় বিপদজনক। এখন খেয়াল করে দেখি, এই যে জনক এটা কিন্তু ঠিকই আছে, হ্যাঁ, কিন্তু এখানে এই যে বিপদ, এটা জায়গা হয়ে গেছে বিপজ, বিপজ, তাহলে এই যে শুরুর অংশ পরিবর্তন হয়েছে, এই কারণে এটাকে বলা হয় সমীভবন। সমীভবনের আরেকটা জিনিস হয়, সেটা হচ্ছে অন্যান্য সমীভবন। যখন এরকম শেষে শুরুতে এরকম কোনো কিছুই যখন না হয়, যখন পরিবর্তনটা যখন মানে শুরুতে হবে না, শেষেও হবে না। যেমন খেয়াল করে দেখি, বিদ্যা মানে পুরো শব্দটাই যখন পরিবর্তন হয়ে যায় বিদ্যা, কিন্তু সেখান থেকে হয়ে গেছে বিদ্যা, তাহলে এই যে ধ ধ এখানে ছিল ধ, কিন্তু এখানে হয়ে গেছে ঝ, মানে পুরো ব্যঞ্জনেরই এখানে কেউ যেয়ে যাচ্ছে, চেঞ্জ হয়ে যাচ্ছে, পুরো ব্যঞ্জনেরই চেঞ্জ হয়ে যাচ্ছে। যেমন সত্য ত ত, কিন্তু সেখান থেকে হয়ে যাচ্ছে স্বচ্ছ, পুরো ব্যঞ্জনে চেঞ্জ হয়ে যাচ্ছে। এরকম হলে সেগুলো হচ্ছে অন্যান্য সমীভবন, অন্যান্য সমীভবন। ওকে, এই ছিল আমাদের ধ্বনি পরিবর্তনের ক্লাস। আমার আরেকটা মিটিং আছে আজকে, এই কারণে আমি ক্লাসটা আর চাইলেও দীর্ঘায়িত করতে পারছি না। আপনার নেটওয়ার্ক সমস্যা সবাই দেখতে পাচ্ছে, তানজিলা। ঠিক আছে, তাহলে আমরা আমাদের আজকের ক্লাসটা আর দীর্ঘায়িত না করি। তো এই ছিল আমাদের আজকের ধ্বনি পরিবর্তনের ক্লাস। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং ক্লাসে যদি ক্লাসগুলো রেকর্ড থেকে যাচ্ছে বারবার দেখবেন, বারবার দেখবেন, সময় করে দেখবেন। একাধিক টিচারের ক্লাস না করে এক টিচারের ক্লাস বারবার করেন, এক টিচারের ক্লাস বারবার করেন, উপকৃত হবেন। ঠিক আছে, এই সিরাত ভাই রে ভাই, ভার্সিটি সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার, আগে ভার্সিটিতে যাও, এনে তো মেট্রিক পরীক্ষা দিছে না মাত্র, তাই না? ইন্টারমিডিয়েট আছে, এরপর আছে ভার্সিটি। দিল্লি বহুত দূর, বুঝছো, এখনো বহুত দূর। তোমার সাথ দাঁড়াই রয়েছে, এখনো বিয়ে করতে পারে না, তুমি এনে কমেন্ট বক্সে আইসো বিয়ের গল্প করতে। ঠিক আছে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত, আল্লাহ হাফেজ।